আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় চ ইউনিটের শিক্ষার্থীরা, বিশেষ করে চ ইউনিট বলতে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা, তো তোমাদের অনেক 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 রিকোয়েস্ট ছিল যে ভাইয়া চ ইউনিটের জন্য স্পেশাল একটা ক্লাস নেন, ঠিক আছে? তো ওই রিকোয়েস্টের জন্য আমি আর না থাকতে পেরে তোমাদের জন্য আজকে আমরা চ ইউনিট বা চারুকলা অনুষদের জন্য একটা স্পেশাল ক্লাসের আয়োজন করছি। এই স্পেশাল ক্লাসে মাত্র একটা ক্লাস, আজকের ক্লাসের উপর ডিপেন্ডস করে তোমরা চারুকলার 4 ভাগের মিনিমাম 1.5 থেকে 2 ভাগ ক্লাসের টপিকগুলো তোমরা পেয়ে যাবা। এবং আমি তোমাদেরকে বলে দিব কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এন্ড কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর বি ইউনিটের শিক্ষার্থী যারা আসো, তোমাদেরকে বলবো তোমাদের জন্য ক্লাসটা কম গুরুত্বপূর্ণ হইলো তোমাদেরকে একটা এমসিকিউ থাকবে, একটা এমসিকিউ থাকবে। বাট তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে তোমরা এই ক্লাসটার পরিবর্তিতে অনেক 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 কিছু শিখতে পারবা। আমাদের আন্তর্জাতিক সংস্কৃতি, শিল্প, কৃষ্টি, পাশাপাশি আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের যে লোকসঙ্গীত, তারপর তোমাদের নাট্যশিল্প সবগুলো যে আছে, এই চিত্রশিল্প সবগুলো সম্পর্কে তোমরা একটা প্রপার ধারণা পাবা আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে বিখ্যাত বিখ্যাত চিত্রশিল্প নিয়ে, চলচ্চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা প্রথমে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আজকে আমাদের সাথে জয়েন করতেছো, যেহেতু আমরা আজকে খুব ফাস্ট আকারে ক্লাসটা নিচ্ছি। তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো এবং ভাই দিছেন এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা, আর চারুকলার পরীক্ষা তার কয়েকদিন পরে, মাত্র 10 থেকে 12 দিন পরে। তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনের কি অবস্থা তোমরা জানিয়ে দাও। আর একটা কথা, হ্যাঁ, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মেনশন করে জানিয়ে দাও যে সানি ভাই আজকে আমাদের ক্লাস নিচ্ছে, ফাটায় দিবে একদম। আজকে ক্লাসে গান হবে, অভিনয় হবে, ওয়াজ হবে, সবকিছু হবে, ঠিক আছে? এবং মেনশন দিয়ে দাও সবাইকে। আরেকটা কথা, ছোট্ট করে একটা শেয়ার দিয়ে দাও, তাহলে সবাই দেখতে পারবে। ফার্স্ট অফ অল আমি শেয়ারটা দিয়ে নিই, সরি 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 সরি, সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, এডুকেটমি স্কুল, আজকে ক্লাসে গান হবে, অভিনয় হবে, ওয়াজ হবে, সবকিছু হবে। আচ্ছা, তো তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো সবাই একটু কষ্ট করে তাড়াতাড়ি বলো, আমরা দেখবো যে আমরা ক্লাসে শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সীতাকুণ্ড থেকে, গুড, সুন্দর জায়গা সীতাকুণ্ড, রোজ বা রোজি যেটাই হোক, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এক কাজ করো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে তোমরা একটু জয়েন দিয়ে মেনশন দিয়ে দাও। আর তোমরা এই লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, শেয়ার করে দিলে আমরা আমাদের ক্লাসটাতে চলে যাব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা প্লিজ 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 তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও। তাহলে তোমরা চৌনিটি যারা বন্ধু আছে তাদেরকে স্পেশালি বলে দাও, তাহলে তোমাদেরকে কি হবে, এই ক্লাসটা সবাই দেখতে পারবে। আমি তোমাদেরকে বলতেছি না যে তোমরা ক্লাসটা করলে এখান থেকে অনেক অনেক বেশি তোমরা কমন পাবা, বাট এতটুকু তোমাদেরকে আমরা এনশিওর করতে পারি আমি, যে এই ক্লাসটা করলে তোমরা বিশ্বাস করো অনেক অনেক কিছু শিখতে পারবা, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তো চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর যার যে কোশ্চেন থাকে কোশ্চেনগুলো তোমরা করো। চলো শুরু করি আমরা, ঠিক আছে? দেখো, আমাদের সর্বপ্রথম পার্ট হলো কৃষ্টি ও সংস্কৃতি। এই পার্টটা আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করবো, জাস্ট দুইটা সংজ্ঞা দিয়ে বলে যাই। কৃষ্টি বলতে নর্মালি বোঝানো হয় কোনো একটা জাতি, কোনো একটা জাতি, এই জাতির জীবন আচরণ, চালচরণ, তাদের শিল্প, তাদের সাহিত্য, তাদের চিন্তা ভাবনা সবকিছু নিয়ে কৃষ্টি বোঝানো হয়। আর সংস্কৃতি বলতে বোঝানো হয় কোনো একটা জাতির আচার আচরণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবন আচরণ, তাদের লাইফস্টাইল, তাদের ভাষা সবকিছু কি করে সংস্কৃতি নর্মালি বলতে বোঝানো হয়। বুঝতে পারছো? আমরা এখানে জানবো পৃথিবীতে চলচ্চিত্র নিয়ে, আমরা জানবো চিত্রশিল্প নিয়ে, আমরা জানবো বইমেলা নিয়ে, আমরা জানবো দেয়াল চিত্র নিয়ে, সবগুলো আমরা সামনে জানবো। ওকে, তাহলে চলো আমরা আমাদের ইম্পর্টেন্ট এবং বেস্ট টপিকগুলোতে চলে যাই। সর্বপ্রথম চলে আসো চারু ও কারুশিল্প বা কারু ও লোকশিল্প বলতে নর্মালি কি বোঝানো হয়। তো নর্মালি কারু ও লোকশিল্প বলতে বোঝানো হয় একটা কোনো একটা জাতির, কোনো একটা স্পেসিফিক জনগোষ্ঠীর, তাদের সংস্কৃতিতে যতগুলো পার্ট আছে তাদেরকে পৃথিবীর সামনে বা অন্য জাতির সামনে তাদের যে নিজস্ব একটা ইউনিক পরিচয়, কি তাদের যে ইউনিক পরিচয়গুলো যখন পড়ে তোলে তো ওইগুলো হয়ে যায় কি নর্মালি কারু ও চারুশিল্পের অন্তর্গত। যেমন ধরো তোমার মৃৎশিল্প, বেত শিল্প, আমরা যে নকশিকাঁথা করি নকশিকাঁথা, আলপনা, এই সবগুলো নর্মালি কি চারু ও কারুশিল্প বা কারু ও লোকশিল্পের অন্তর্গত। এরপরে চলে আসো, আচ্ছা এইটা তোমরা জানো, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তোমরা চলে আসো আলপনা। আলপনা মানে কি? যেমন ধরো আমি আর্ট অ্যান্ড ক্রাফটে খুবই 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 দুর্বল। যেমন ধরো আমরা বিয়ের অনুষ্ঠানে কি হয়, বিয়ের অনুষ্ঠানে ধরো
ছোটবেলায় আমরা যেটা করতাম আর কি, ধরো এটা স্টেজ, এটা কি বিয়ের অনুষ্ঠানের স্টেজ, এখানে বর যে কনে যারা আছে তারা কি করবে, বসবে এবং তাদেরকে কি করবে, মিষ্টি খাওয়াই দিবে, তাই না? মিষ্টি খাইতে খাইতে মানুষ একদম অসহ্য লাগে বর কনের। তো এটা স্টেজ। আমরা দেখতাম যে স্টেজের সামনে ওরা কি করতো, কুড়া দিয়ে, মাটি দিয়ে, এটাকে রং বিভিন্ন কালার দিয়ে, বিশেষ করে চাল আছে না, চালের যে কুড়া, ধান থেকে চাল হওয়ার সময় যে বাকি যে এক্সট্রা অংশটা থেকে এটা কুড়া বলতো, আমাদের এখানে বলে কুড়া। এই কুড়া দিয়ে আমরা কি করতাম, নর্মালি আর্ট করতাম। আমি আর্ট খুবই বাজে পারি, ঠিক আছে, তোমরা জানো, ঠিক আছে। আমরা কি করতাম, এই কুড়া দিয়ে আর্ট করতাম। এই যে আর্ট যে করতাম না, এইটাকে বলা হয়তো নর্মালি আলপনা। ওইটা নর্মালি কি বলা হয়তো, আলপনা। আলপনা নামটাও খুব সুন্দর, আমার কোনো এক সময়ের ওয়ান অফ মাই, কি বলবো, আমার খুব পছন্দের একজন ছিল, মানুষ ছিল আলপনা। সে বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং সে অসম্ভব 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 সুন্দর গান গায়। তার একটা গান এখনো আমার তোমার যে ফোনে আছে, যে নিঠুর বধুয়া কথা দিয়ে রাখে না, তারে আমার কেন মনে পড়ে। এই যে এই গানটা আলপনা গাইতো, ঠিক আছে। আলপনা বলতে নর্মালি বোঝানো হয়, তাহলে নর্মালি আলপনা বলতে কি বোঝানো হয়, একটা মানুষ ওই দেশের যার লোকশিল্পগুলো আছে এই শুক্লার কি একটা সহজাত প্রবৃত্তি। ওকে, এরপরে চলে আসে দারুশিল্প। দারুশিল্প বলতে নর্মালি বোঝানো হয় আমাদের যে কাঠ আছে না, উড যে কাঠ, এই কাঠের গায়ে যখন আমরা খোদাই করে, আমরা লোহার জিনিসগুলো যে আমরা খোদাই করে যখন আমরা কি করি, স্পেসিফিক সুন্দর সুন্দর নকশা আঁকি, ওইটাকে বলা হয় তোমার দারুশিল্প। এই দারুশিল্পটা নর্মালি কোথায় দেখা যায় জানো, তুমি যখন বিভিন্ন জাদুঘরে যাবা, বা যারা একটু বেশি ধরনের তোমার যে কি বলে শৌখিন মানুষ, তাদের বাসায় যখন যাবা, বিশেষ করে স্পেসিফিকলি যারা চারু ও কারুকলার সাথে খুবই 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 কি বলো তোমরা, মানে তোমার থাকে আর কি, মানে জড়িত থাকে। যেমন একটা ব্যক্তির নাম বলি আমি, তুমি এই ব্যক্তিটাকে চিনো, যেমন রাহুল দা, ঠিক আছে, রাহুল দা, আই ডোন্ট নো রাহুল দা আমার দেখতেছি কিনা। তো রাহুল দা হলো তোমার জলের গান ব্যান্ড আছে না বাংলাদেশে, একটা জলের গান বকুল ফুল, ঠিক আছে, ওই ব্যান্ডের মেইন ভোকাল চঞ্চল চৌধুরীর বেস্ট ফ্রেন্ড, ওরা চারুকলা ইউনিভার্সিটি পড়াশোনা করতো। এই রাহুল দার বাড়িতে যদি তোমরা যাইতা, তাহলে তোমরা দেখতে, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার, আসবেন ক্লাসে? আচ্ছা স্যার, শুরু করলাম মাত্র, হ্যাঁ আচ্ছা। তো ওই রাহুল দা জলগানের যে মেইন ভোকাল, ইমানুয়েল ম্যাক্রো হলো তোমার ফ্রান্সের প্রেসিডেন্ট কি ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে এই লোকটার সাথে দেখা করছে জাস্ট বিকজ অফ তার সংস্কৃতি এবং সাহিত্য মানে শিল্পের প্রতি তার যে একটা আকর্ষণ এবং এগুলোর জন্য, বুঝতে পারছো রাহুল দা। এরপর চলে আসে পটচিত্র। পট মানে এই যে পট মানে তোমরা পট মানে যে মানে মানুষ গাঁজা খাই ওই পট না, পট মানে হলো তোমার কাপড়, কাপড়ের মাঝে বিভিন্ন রকমের পেন্সিল বা দিয়ে যখন একটা কি করা হয়, আঁকা হয়, বুঝতে পারছো? তা বুঝতে পারছো, পটের উপরে আঁকা চিত্রকে বলা হয় কি পটচিত্র। যখন কোনো একটা কাপড়, স্পেসিফিক কাপড়ের উপরে যখন কলম দিয়ে এঁকে এইখানে যখন আবার সুন্দর করে যখন তোমার যে একটা রূপ দেওয়া হয়, তখন তাকে বলা হয় কি পটচিত্র। পট মানে গাজা বা মারি জোয়ানার কিছু না। চলে আসো টেরাকোটা। ছোটবেলায় পড়তাম টেরাকোটা বলতে নর্মালি বোঝানো হয় যখন মাটির তৈরি কোনো একটা জিনিসকে, ওইটা মাটির তৈরি জিনিস করতে গেলে তোমার বিভিন্ন রকমের কুড়া বালু এগুলো দেওয়া হয়, কোনো একটা জিনিসকে যখন আগুন দিয়ে পুড়িয়ে কি হয়, আগুন দিয়ে পুড়িয়ে যখন এটাকে অনেক 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 শক্ত করা হয়, তখন তাকে বলা হয় কি টেরাকোটা। এই টেরাকোটাটা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত হয়েছিল পাল আমল থেকে। কোন আমল থেকে? পাল আমল থেকে, ঠিক আছে। ওই পাল আমলে যে ভাস্কর্যগুলো হইতো, ওই ভাস্কর্যকে বলা হয়তো তোমার অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা, ঠিকই, অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা। এটা কি পাল আমলের যে ভাস্কর্য ছিল ওইগুলোকে নর্মালি বলা হতো। এটা হলো তোমার টেরাকোটা। টেরাকোটা কি মাটির তৈরি কোনো একটা জিনিসকে আগুন দিয়ে পুরাইতে একদম শক্ত করে ফেলা এবং ওইটাকে কি করে সাজায় রাখা, ওটাকে বলা হয়তো কি টেরাকোটা। তোমরা যারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে যাবা, শাহবাগে, কোথায় বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগে। শাহবাগের গিয়ে থার্ড ফ্লোরে, কোন ফ্লোরে? শাহবাগে বাংলাদেশের জাতীয় জাদুঘর আছে না, বাংলাদেশ জাতীয় জাদুঘরের তৃতীয় তলায়। কোন তলায়? তৃতীয় তলায় তোমরা দেখতে পারবা কালো কালো যে অনেকগুলা মূর্তি আছে। এই মূর্তিগুলা কি নর্মালি টেরাকোটার একটা পরিচয় বহন করে, বুঝতে পারছো? আচ্ছা দেখি তোমরা ক্লাসে কি অবস্থা তোমাদের। ভাই আমি ক্লাস 7 চারুকলা বইটা পড়তেছি, গুড। এই বইগুলোর মাঝে অনেকই আছে,
দুপুরে সবাই ঘুমায় আছে। শোন, আমি তোমার কথা বলি, মানুষ ঘুমাক আর যেটা যা ইচ্ছা করুক, যারা ক্লাস করবে তারাই অনেক কিছু শিখতে পারবে, এটাই নিয়ম, বুঝতে পারছো? আর আমাদের ক্লাসটা অন্য সময় নেওয়া যাচ্ছে না, এই জন্য, বুঝতে পারছো? চলে আসো। পৃথিবীর ইতিহাসে বিখ্যাত কয়েকজন ব্যক্তি আছে, আমাদের পৃথিবীর ইতিহাসে বিখ্যাত কয়েকজন ব্যক্তি আছে যারা বর্তমান সময়ে আমাদের কারুশিল্প বা লোকশিল্পগুলাকে এতটাই উপরে নিয়ে গেছে, এতটাই উপরে নিয়ে গেছে, এবং এই লোকগুলা সময়ের আগে দেখতে পারতেন। এই লোকরা কি করতে পারতো? এই লোকগুলা সময়ের আগে দেখতে পারতেন। তাদের যে চিন্তা ভাবনা ওই সময়ের, মানে তোমার যে গতানুগতিক মানুষের চিন্তা ভাবনা থেকে আরো কয়েকশত বছর আগে চিন্তা ভাবনা করতো। স্পেশালি এই ব্যক্তিটা, স্পেশালি এই ব্যক্তিটা যার নাম হলো লিওনার্দো দা ভিনসি। এই লোকটিটার স্পেশাল ওনাকে নিয়ে যখন গবেষণা করা হয়, তখন বলা হয়েছিল কি যে এই ব্যক্তিটার চিন্তা ভাবনা সমসাময়িক মানুষ থেকে মোটামুটি প্রায় 400 বছরেরও পুরনো, মানে তোমার যে আগে, মানে পরবর্তীতে চিন্তা করতে পারতো। আমাদের আধুনিক বিশ্বে এমন কোনো জিনিস নাই যেগুলো নিয়ে লিওনার্দো দা ভিনসি তার পরিকল্পনা প্রকাশ করে যায় নাই। উনি হেলিকপ্টার রাখছে, উনি তোমার যে সাবমেরিন আছে না, সাবমেরিন করছে, এবং যত যা কিছু আছে এই সব কিছু এই ব্যক্তিটার মাথা থেকে আসছে। ওনাকে নিয়ে যদি তোমাদের কি স্পেশাল যদি কোনো ইনফরমেশন দিতে চাই, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। আচ্ছা, স্পেশাল ইনফরমেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে বলে নিই, ওনার যে সবচেয়ে তোমার যে মানে মেমোরেবল যে কয়েকটা আছে, কি বলে, মেমোরেবল যে কয়েকটা তোমার যে স্থাপত্য আছে, এই স্থাপত্যগুলো যদি দেখে তাই, তাহলে আমরা এই জিনিসটা আমরা দেখতে পারবো। যেমন ধরো মোনালিসা, এই যে এখানে একটা ছবি আঁকা আছে, ছবিটার নাম হলো তোমার মোনালিসা। এই ছবিটা হলো তোমার মোনালিসা। এই মোনালিসার ছবিটা আঁকতে ওনার কত বছর সময় লাগছে জানো? এই মোনালিসার ছবিটা আঁকতে ওনার 16 বছর সময় লাগছে। এই মোনালিসার ছবিটা আঁকতে ওনার সময় লাগছে মোটামুটি 16 বছর। অনেকে বলে এই মোনালিসা হাসতেছে, অনেকে বলে এই মোনালিসা দূর থেকে তোমার যে হাসতেছে, কাছ থেকে আসলে মনটা মানে গোমরা করে বসে আছে, বুঝতে পারছো? অনেকে বলে মোনালিসা ছবিটাতে লিওনার্দো দা ভিনসি ওনার একপাক্ষিক গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে আঁকছে। অনেকে বলে মোনালিসার থেকে উনি ওনার নিজের যে একটা সত্তা আছে, ইনার যে একটা সত্তা আছে, এই সত্তাটাকে আঁকছে। এরপরে অনেকে বলে মোনালিসার যে ব্রু নাই, অনেকে বলে ব্রু তিনি ইচ্ছা করে দেয় নাই, অনেকে বলে যে তোমার যে সময়ের জন্য উনি কি করতে পারে না, এই ব্রুটা আঁকতে পারে নাই। এবং মোনালিসার আশেপাশে যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে প্রত্যেকটাতে নাকি হিডেন মিনিংস দিয়ে যেত, যা ওই চিত্রশিল্পী ছাড়া বা ওই লিওনার্দো দা ভিনসি ছাড়া এগুলা কি করতে পারতো না, কেউ জানতো না, বুঝতে পারছো? সবচেয়ে মজার কথা হইলো, উনি পৃথিবীর ইতিহাসে যতগুলো দেয়াল চিত্র আছে, দেয়াল চিত্র মানে কি, ধর একটা দেয়াল মানে কি ওয়ালে টাঙায় রাখার মতো বড় একটা চিত্র, এটা বল দেয়াল চিত্র। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেস্ট যে দেয়াল চিত্র, এটাকে বলা হয় তোমার দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট সাপার মানে রাতের খাবার, কি দ্য লাস্ট সাপার। এইগুলা নিয়েও, প্রত্যেকটা জিনিসগুলো নিয়েও কি আছে, আধুনিক কন্ট্রোভার্সি আছে। দ্য লাস্ট সাপার, এই যে এটা হলো তোমার দ্য লাস্ট সাপারের এটা। তো এইখানে যে কয়জন ব্যক্তি এই ডিনারে অংশগ্রহণ করছিল বা রাতের খাবার অংশগ্রহণ করছিল, প্রত্যেকটা ব্যক্তির যে এক্সপ্রেশন গুলা বা অনুভূতিগুলা, যে ভাবগুলা, মানে এতটাই জীবন্ত ছিল, যারা নিজের চোখের সামনে থেকে দেখছে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করে। আমার লাইফে অনেক ইচ্ছা যে আমি এগুলো দেখবো, বুঝতে পারছো? মানে এখানে দেখো, এখানে তোমার যে মোজেস, আমাদের যে ঈসা আলাইহিস সালাম আছে না, ওনাকে অনেকে বলে যে এটা উনি। তো উনারা যে খাওয়ার সময়, এই যে দেখো দুজন একজন আরেকজনের সাথে কন্ট্রোভার্সিতে মানে কথা বলতেছে, ঠিক আছে? একজন কি করতেছে, ওই যে তাদেরকে কি করছে, লক্ষ্য করতেছে, বুঝতে পারছো? এবং এখানেও দেখো দুজন কি করছে, একজন একজনের সাথে কথা বলতেছে। এখানে তিনজন কি করছে, ওনাকে কিছু একটা বুঝাচ্ছে। এই যে তাদের যে এক্সপ্রেশন গুলা, বর্তমান সময়ে ছবি তুলে যেরকম একদম হুবহু দেখা যায়, এই যে এক্সপ্রেশন গুলা একজন শিল্পী তার রং দিয়ে, তার কালি দিয়ে, কি দিয়ে, একজন শিল্পী তার রং দিয়ে, তার কালি দিয়ে, বুঝতে পারছো, এতটাই জীবন্ত করে তুলছিল যা বলার মতো না, বুঝতে পারছো? এতটাই জীবন্ত করছিল যা বলার মতো না। এটা ছিল ওনার লাইফের সবচেয়ে বেস্ট কাজগুলোর মধ্যে একটা। এটা কি ছিল দ্য লাস্ট সাপার, এটা তোমার মোনালিসা। মোনালিসা নিয়ে যে কত কিছু করতে, তা তো কোনো কথাই নাই, বুঝতে পারছো? তো লিওনার্দো দা ভিনসিকে নিয়ে তোমরা আরো কি করি, মোটামুটি আমরা কয়েকটা দেই। তো আমাদের পৃথিবীতে, বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে তোমার যে পোস্ট মর্টেম হয় না, বা ময়না তদন্ত, পোস্ট মর্টেম, তোমার যে ময়না তদন্ত, যখন কোনো একটা মানুষ সুইসাইড করে বা কোনো কিছু একটা হয়, তখন পোস্টমর্টেম করে না। এই পোস্টমর্টমের ধারণাটা আসছে ওনার কাছ থেকে। উনি কি করতো, আমাদের যে মানুষ আছে না, উনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে না, আমাদের হিউম্যান বডি,
মানুষের বডি কি করতো, উনি কাটাছেঁড়া করতো। উনি কি করতো, কাটাছেঁড়া করতো। কাটাছেঁড়া করে উনি কি করতো, গবেষণার কাজে ইয়ে করতো এবং সবকিছু কি করতো একদম মানে উনি চাইতো সবকিছু যে কি কি হয় একদম পারফেক্টলি হয়। উনি কি করতো, মানুষের যে মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কিছু কাটাকাটি করতো। এরপরে এই লোকটা 15 শতকে এই লোকটা জীবিত ছিল। কত শতকে? 15th শতকে সে কি করছে, লোকটা জীবিত ছিল। কিন্তু ওই 15 শতকে এই লোকটা যত ধরনের হেলিকপ্টার আছে, যত ধরনের হেলিকপ্টার, এরপরে তোমার এই যে বিমা, ট্যাঙ্ক, আমাদের যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ইউজ করে না, ট্যাঙ্ক, তারপরে তোমার সাবমেরিন যেগুলো আছে না, পানির নিচে যেগুলো থাকে, সাবমেরিন থেকে শুরু করে সবগুলা কি করছিল এই লোকটা তোমার ইয়ে করতে পারছিল, বুঝতে পারছো? এবং সবচেয়ে মজার কথা হইলো এই লোকের কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না। আনুষ্ঠানিক শিক্ষা মানে কি, এই লোক কখনো স্কুলে যাইতে পারে নাই এবং এই লোকটা নিজের ইচ্ছায়, এই লোকটা নিজের ইচ্ছায়, একমাত্র নিজের ইচ্ছায় কি করছিল, অনেক 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 কিছু জানছিল। এবং পৃথিবীর ইতিহাসে যতগুলা বিজ্ঞানী আসছে, পৃথিবীর ইতিহাসে যতগুলা বুদ্ধিমান প্রাণী আসছে বা ব্যক্তি আসছে, উনি ছিল তার মাঝে বেস্ট, বুঝতে পারছো? এরপরে দেখো, এই যে পাখি উড়ে না, পাখি যে উড়ে না, এই পাখির উড়ার উপর ডিপেন্ডস করে উনি কি করছিল, একটা ফ্লাইং মেশিনের ধারণা দিয়ে গেছিল। ফ্লাইং মেশিনের ধারণা দিয়ে গেছিল, বুঝতে পারছো? পাখির উড়ার উপর ডিপেন্ডস করে ফ্লাইং মেশিনের ধারণা দিয়ে গেছিল কে, আমাদের এই লিওনার্দো দা ভিনসি, বুঝতে পারছো? এরপর সবচেয়ে মজার কথা হলো ইনি কি করেন, সব কখনো বিয়ে করেন নাই। ইনি কি করেন নাই, কখনো বিয়ে করেন নাই। লিওনার্দো দা ভিনসি কখনো কি করেন নাই, বিয়ে করেন নাই। এরকম অনেক 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 ইয়ে আছে। সবচেয়ে মজার কথা হইলো উনি যখন মারা গেছে, বুঝতে পারছো, উনি যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার মৃত্যু হয়েছিল ফ্রান্সের রাজার কোলে। তার মৃত্যু হয়েছিল কোথায় জানো? ফ্রান্সের রাজার কোলে। এবং এই যে ফ্রান্সের রাজার যে কোলে যে মৃত্যুটা হয়েছিল না, এই যে সম্মানটা, এই সম্মানটা উনি কি করে, ডিজার্ভ করে। এই সম্মানটা উনি কি করে, ডিজার্ভ করে, বুঝতে পারছো? এই সম্মানটা উনি ডিজার্ভ করে। এই ছিল লিওনার্দো দা ভিনসির ক্ষুদ্র একটা জীবন, যা তোমাদেরকে আমি কি করছি, তুলে ধরার চেষ্টা করছি, বুঝতে পারছো? আমি যদি লিওনার্দো দা ভিনসির চিত্রকর্মগুলো যদি আলোচনা করতে যাই, তাহলে তোমাদেরকে আমি কি কি বলবো তা তোমাদেরকে একটু দেখাই দিই। তোমাদেরকে এই দাগানো পিডিএফ আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো মোনালিসা দ্য লাস্ট সাপার ইয়ে করছি, উনি জন্মগ্রহণ করছিল ইতালির ফ্লোরেন্সে, বুঝতে পারছো? উনি জন্মগ্রহণ করছিল ইতালির ফ্লোরেন্সে এবং মৃত্যুবরণ করছিল ফ্রান্সে। কোথায় করতে পারছো? মৃত্যুবরণ করছিল কি, ফ্রান্স, ফ্রান্সের রাজার কোলে মৃত্যুবরণ করছিল। দ্য লাস্ট সাপার, এরপরে কি মোনালিসা ওনার কি বিখ্যাত চিত্রকর্ম। এরপরে চলে আসো ওনার যে আরো যে চিত্রকর্মগুলো আছে এগুলা। আমরা মোনালিসা বলছি, আমরা দ্য লাস্ট সাপার এগুলা বলছি। এরপরে দেখো ফিমেল হেড, ফিমেল হেড ছিল এটা। আমার সময় স্বল্পতার জন্য আমি প্রত্যেকটা যে ছবিগুলো দিতে পারি নাই, বাট আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। ফিমেল হেড ছিল তোমার এটা, এরপরে লেডি উইথ আরমাইন ছিল তোমার এটা, ঠিক আছে? ভার্জিন অফ দ্য রক্স ছিল এই ছবিটা, বুঝতে পারছো? এরপরে লা জিওকোন্ডা, এই হলো তোমার এই ছবিটা। তো প্রত্যেকটা ছবি ছিল এরকম এবং প্রত্যেকটা ছবিতে উনার যে রং তুলি এবং কালির যে ব্যবহার ছিল এতটাই জীবন্ত ছিল, এতটাই নিখুঁত ছিল, যা বর্তমান সময়ে যেমন ক্যামেরাতে ছবি তুলি না, এই ছবি তোলার মতো। এবং ধরো একটা ছবি দিনের বেলায় কিরকম দেখাবে, রাতের বেলায় কিরকম দেখাবে, ওটা যদি ওই ছবিটার উপরে যদি লাইট ফেলানো হয় তখন ছবিটা কিরকম দেখাবে, এই সবগুলোর কথা চিন্তা করে এই ছবিগুলা কি করতো, তারা আঁকতো। এবং এক একটা ছবির পিছনে কয়েক বছর সময় লেগে যেত এই ছবিগুলো জাস্ট কি করার জন্য, ফুটিয়ে তোলার জন্য। এরা এতটাই বেশি সময় দিত এই ছবিগুলোর পিছনে, বুঝতে পারছো? এটা ছিল লিওনার্দো দা ভিনসি সাহিত্যকর্ম। আচ্ছা দেখি তোমাদের কি অবস্থা। কি অবস্থা তোমাদের, বুঝতেছো কিছু? আমার স্টুডেন্টদের কি অবস্থা দেখি একটু। ভাইয়া এটা কি বি ইউনিটের জন্য প্রয়োজন? বি ইউনিটের জন্য প্রয়োজন একদম যে সবকিছু মুখস্থ ব্যাপারটা এরকম না, বাট একটা এমসিকিউ ইনশাআল্লাহ থাকবে, বুঝতে পারছো? বাট তুমি ক্লাসটা অনেক কিছু শিখতে পারো, বুঝতে পারছো? জাস্ট একটু দেখো, ক্লাসটা অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা জেরিন সুবা নবান্ন, তুমি তো এই ক্লাসের জন্য খুব বেশি ইয়ে ছিলা, জাস্ট একটু ক্লাসটা অপেক্ষা করো, তাহলে অনেক কিছু করতে পারবা, ঠিক আছে? আমি লাস্ট প্রিভিয়াস কমেন্টগুলো আসতেছে না, সমস্যা নাই, ঠিক আছে? তোমরা জাস্ট ক্লাসে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় আমাকে জানাও, হ্যাঁ? আর ফার্স্ট তোমরা কমেন্ট করো, ওকে? তাহলে লিওনার্দো দা ভিনসি থেকে আমরা শেষ করে মাইকেল অ্যাঞ্জেলোতে চলে যাই, ওকে? মাইকেল অ্যাঞ্জেলোতে চলে যাই। আচ্ছা মাইকেল অ্যাঞ্জেলোর ছবিগুলো আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, নেক্সট স্লাইডে আছে। দেখো মাইকেল অ্যাঞ্জেলো, মানে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিনসি, এই দুইজনকে বলা হয় কি তোমার এই যে এই দুইজনকে বলা হয় তোমার এই যে
রিনাইসান্স ম্যান বা তোমার যে ইয়ে ছিল না, নবযুগ ছিল না, ঠিক আছে, এই দুজনকে বলা হয় রিনাইসেন্স ম্যান। কারণ এই দুজনের হাত থেকে শুরু করে তৎকালীন সময়ের মানুষগুলা নতুন করে চিন্তা করতে শিখে, নতুন করে চিন্তা করতে শিখে। তাদের যে ভাবনার যে জগৎ আছে, তারা নতুন করে চিন্তা করতে শিখে। তাদের যে ভাবনার যে জগৎ আছে, তাদের ভাবনার জগৎকে তারা বিকশিত করতে শিখে। বুঝতে পারছো? ভাবনার জগৎকে তারা বিকশিত করতে শিখে, এবং এই জন্য ওনাকে বলা হয় কি, রিনাইসেন্স ম্যান বলা হয়। এবং এই দুজন ব্যক্তি মানুষের যে কল্পনা আছে, মানুষের যে অনুভূতি আছে, এই অনুভূতিগুলাকে কিভাবে বিকশিত করা যায়, অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, এবং তাদের যে নিজ নিজ প্রতিভার কিভাবে সুবিচার করতে হয়, এই দুজন ব্যক্তির মাধ্যমে তৎকালীন বোঝা যায়। লিওনার্দো দা ভিঞ্চির মতো আমাদের মাইকেল এঞ্জেলো ছিলেন একাধারে একজন ভাস্কর, যিনি অনেকগুলো ভাস্কর্য তৈরি করছে। উনি একজন চিত্রকর, উনি একজন পোয়েট্রি তৈরি করছে, উনি একজন স্থপতি, উনি একজন বিল্ডিং এর স্থাপনা করছে, এবং উনি ছিল একজন কবি। উনি সুন্দর সুন্দর কবিতা লিখছে। কে? লিওনার্দো দা ভিঞ্চি। উনার যে বিখ্যাত যে ভাস্কর্যগুলো আছে, মানে কি তোমার যে টেরাকোটা, মাটি, ইট, দালান, এগুলো যে তৈরি করছে, বিখ্যাত যে ভাস্কর্যগুলো আছে, এগুলোর মধ্যে একটা হলো তোমার ডেভিড, একটা কি, একটা হলো তোমার ডেভিড, একটা হলো পিয়েটা, একটা হলো তোমার মোজেস। প্রত্যেকটা ছবি একটু পিছনের দিকে আছে, বুঝতে পারছো? দেখো, উনি কি ছিল, উনি একটা গির্জার ভিতরে কাজ করতো। এজ ফার আই নো, লিওনার্দো দা ভিঞ্চি একটা গির্জাতে কাজ করতো, এবং গির্জাতে কাজ করার সময় ওনার গির্জার জন্য কয়েকটা দেয়াল চিত্র করছিল। এই দেয়াল চিত্রগুলো পিছনের দিকে ছবিগুলো আছে, ছবিগুলো দেখো তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, উনার ইতিহাসে যতগুলা ছবি উনি আঁকছে, ছবিগুলো আঁকছে এবং ভাস্কর্য তৈরি করছে, এগুলো আমাদের বিশ্বাস ছিল অনেক। যেমন ধরো, এই যে এটা হলো তোমার ডেভিড, ঠিক আছে। এরপর হলো তোমার যে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ম্যাডোনা এল চাইল্ড, এটা হলো তোমার এটা, ঠিক আছে। এরপরে তোমার যে দ্য হোলি ফ্যামিলি, এরপরে ছবি এগুলো এগুলো আছে। এরপরে তোমার যে ক্রিয়েশন অফ দ্য প্রিয়েটা, এই যে এটা হলো তোমার প্রিয়েটা, হ্যাঁ। এরপরে তোমার দ্য লাস্ট জাজমেন্ট, এরপরে তোমার যে দ্য হোলি ফ্যামিলি, সিস্টেম অফ চ্যাপেলের ছাদের নকশা, ছাদের নকশা হলো তোমার এইটা। এদের প্রত্যেকটা ছবি তুমি দেখতে দেখা, যেমন ধরো তোমার যে ডেভিড, ঠিক আছে, যেমন ধরো তোমার এটা ডেভিডের চিত্রকর্মটা, এই চিত্রকর্মটাতে একটা মানুষের হিউম্যান বডিটা কিরকম ছিল, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিরকম ছিল, এই যে এরপরে তার চুল, তার চাহনি কোন দিকে ছিল, এরপর তাদের হাতে যে একটা জিনিস ধরে আছে, একটা নগ্ন একটা মূর্তিকে এতটা নিখুঁত ভাবে যে তুলে ধরা যায়, ওই সময়ে এই ব্যক্তিরা ছাড়া তৎকালীন সময় তারা কি করতে পারে নাই ভাই, ওই সময় এই ব্যক্তিরা ছাড়া কি করতে পারে নাই, ওই যে কয়েকটা, হ্যাঁ, ঘুরে ঘুরে কয়েকটা করে অনেকগুলো, ওই সময় এই ব্যক্তিরা ছাড়া এটা কি করতে পারতো না, ইয়ে করতে পারতো না। এরপরে দেখো তোমার এই যে ম্যাডোনা এন্ড যে চাইল্ড ইয়েটা, এইখানে ম্যাডোনা বলতে আমাদের যে ইসলাম ধর্মে মরিয়ম আলাইহিস সালাম আছে না, মরিয়ম আলাইহিস সালাম। আচ্ছা, এই ভাই একটু কাটেন, এরপরেটা করেন লম্বা করে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, ভিডিও ছবি কয়েকটাই করেন, হ্যাঁ, লম্বা করে, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপর তোমার ক্রিয়েশন অফ আদম, এরপর তোমার যে এই তোমার যে সিস্টেম চ্যাপেলের যে ছাদের যে নকশাটা দেখো, ছাদের নকশাটাতে এখানে দুইজন ব্যক্তির যে অরিজিনাল যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গটা, তুমি এখানে নগ্ন মানুষগুলোর ছবিগুলো দেখো, এখানে দেখলে তুমি বুঝতে পারবা একজন মানুষের ইনার চিন্তা ভাবনা কিরকম হয়, বুঝতে পারছো? এইগুলা এখানে দেখো, মানুষগুলার শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ, তারপর তোমার যে তাদের যে দৈহিক যে ভাঁজ, এবং তাদের মানে জাস্ট তুমি বুঝো যে আমাদের যে হিউম্যান বডি আছে, একটা মানুষ শুয়ে থাকলে হিউম্যান বডিতে কয়টা ভাঁজ পড়তে পারে, এই ভাঁজটা পর্যন্ত এখানে স্পেশালি পর্যন্ত দেওয়া আছে। এই যে এই জায়গাগুলোতেই আমাদের সাথে, আমাদের মতো মানুষদের সাথে ওই যে চিত্রকর যারা আছে এদের যে আলাদা পার্থক্যটা, তারা কি করতে পারতো, সময়ের আগে দেখতে পারতো, তারা জানতো, তারা বুঝতো একটা কালিকে, একটা রং তুলিকে কিভাবে আঁকলে এইটা জীবন্ত সত্তার মতো আচরণ করবে। এটা দেখা যাবে যে আমার সামনে একটা মানুষ বসে আছে, আমার সামনে একটা মানুষ দাঁড়ায় আছে, জাস্ট পার্থক্যটা আমি কথা বলতে পারতেছি, সে কথা বলতে পারতেছে না। এই কাজগুলা করতে পারতো আমাদের যে এই চিত্রকরেরা, বুঝতে পারছো? আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে তোমাদেরকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট দিই। লিওনার্দো দা ভিঞ্চি তোমার যে একটা বিখ্যাত একটা আছে, নাম হলো তোমার ভিঞ্চি কোড, দা ভিঞ্চি কোড। দা ভিঞ্চি কোড নামে লিওনার্দো দা ভিঞ্চির একটা আছে, বিখ্যাত একটা আছে, দা ভিঞ্চি কোড, বুঝতে পারছো? এই বিখ্যাত একটা আছে। তো এইটার উপর ডিফেন্স কইরা তোমার যে কলকাতাতে কয়েক বছর আগে একটা মুভি তৈরি হয়েছিল, মুভির নাম ছিল ভিঞ্চি দা, ভিঞ্চি দা, বুঝতে পারছো? এখানে রুদ্রনীল ঘোষ অভিনয় করছিল। ওই অভিনয় করার মাধ্যমে এখানে তুলে ধরছিল, ভাই এইভাবে করেন, অভিনয় করার মাধ্যমে এখানে তুলে ধরছিল যে কিভাবে একজন সামান্য মেকআপ আর্টিস্ট
মেকআপের মাধ্যমে একটা জীবন্ত সত্তাকে কি করতে পারে, ক্যারি করতে পারে। ধরো এখানে একটা সিন ছিল এরকম যে মেইন যে লিড হিরোইন আছে, হিরোইন কয়েকদিন ধরে খাচ্ছে না, ঠিক আছে? যদি না খায় তাহলে তার শারীরিক অবস্থা কিরকম হবে? ধরো চুলগুলো এলোমেলো থাকবে, মুখটা একদম পানির ওপরে শুকায় থাকবে এরকম। তো রুদ্রনীল ঘোষ ওই হিরোইনকে এভাবে সাজায় নিয়ে আসছে। তখন ডিরেক্টর বলতেছে, কি ভাই তোমরা কি গ্ল্যামার বলতে কোনো কিছু বুঝো না? গ্ল্যামার যদি না থাকে দর্শক হিরোইনকে দেখবে কিভাবে? তখন রুদ্রনীল অ্যান্সার দিয়েছিল এভাবে যে একটা ক্যারেক্টার 5 দিন ধরে খাইতে পারতেছে না, 5 দিন ধরে একটা ক্যারেক্টার খাইতে পারতেছে না, ওর ফেসে কিভাবে আমি গ্ল্যামার আনবো? ঠিক আছে, এই যে এই চিন্তা ভাবনাগুলো করতে পারে একজন আর্টিস্ট, যেগুলা আমাদের নর্মাল পিপলরা কি করতে পারে না, করতে পারে না। এবং এই জায়গাটাতেই নর্মাল পিপলের সাথে আর্টিস্টদের একটা ইয়ে। হ্যাঁ আমরা জানি যে আর্টিস্টদের লাইফস্টাইল, তাদের চিন্তা ভাবনা, তাদের গুছানো থাকাটা এটা অনেকটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমরা কি করতে পারি, তাদেরকে প্রপার ইয়ে দেই না। তুমি যদি রিলিজিয়নের সাথে আর্টিস্টদের চিন্তা ভাবনা করো তাহলে একটা বোকামি করবা। হ্যাঁ রিলিজিয়ন একদিকে, আর্টিস্টদের একদিকে। আমি রিলিজিয়নের পক্ষে, আমি আর্টিস্টদের পক্ষে না, বাট যেহেতু পড়ানো লাগতেছে আমি তোমাদেরকে পড়াচ্ছি, বুঝতে পারছো? এই হলো ফ্যাক্ট। চলে আসো ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ ওই তাদের মতো না হইলো একটা ইমপ্রেশনিজম ধারার একজন চিত্রকর, পোস্ট ইমপ্রেশনিজম ধারার একটা চিত্রকর। আচ্ছা তোমাদেরকে এখন আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ সমস্যা নেই, লাগবে না, আচ্ছা আবার লাগবে না। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, এখন তোমরা আমাকে উত্তর দাও, ডাচ বলতে কোন কান্ট্রিকে বোঝায়? তোমরা আমাকে জাস্ট একটা উত্তর দাও, ডাচ বলতে কোন কান্ট্রিকে বোঝায়? আর আমি তোমাদের কমেন্টস গুলো পড়ি। ডাচ বলতে কোন কান্ট্রিকে বোঝায়? অ্যান্সার করো। ভাইয়া কালকে প্রথমে একটা ফিগার ড্রয়িং করলাম, 30 মিনিট লেগে গেল। দেখো তোমাদেরকে ফিগারগুলো ড্রয়িং করাটা একটুখানি তোমার যে একটু কষ্ট করে, তোমার যে একটু কষ্ট করে তোমাদের ফিগারগুলো একটু আঁকা শিখতে হবে। কারণ অন্যান্য বছর চারুকলাতে পরীক্ষাটা হয়তো 2 ভাগে, প্রথমে হয়তো তোমার রিটেন ক্লাস, তারপরে তোমার ড্রয়িং ক্লাস, বুঝতে পারছো? রিটেন ক্লাসে 124টা সিট, তো এখন বাড়ছে বা কমছে কিনা আমি জানি না। তো পরবর্তীতে যারা সিলেক্ট হইতো তাদেরকে নিয়ে কি হতো, ড্রয়িং ক্লাস করা হতো। বাট এই বছর ড্রয়িং এবং রিটেন দুইটা একই সাথে হবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এখন রিটেনের পাশাপাশি ড্রয়িংগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? তো এই বছর তোমাদের জন্য একটু কঠিন হতে চলতেছে, এটা একটু ইয়ে রাখো, বুঝতে পারছো? এই বছরটা তোমরা একটু মাথায় রাখো। ডাচ বলতে নেদারল্যান্ডস, হল্যান্ড, এই শেখ জারিন স্পেন না। ডাচ বলতে নর্মালি নেদারল্যান্ডসে বোঝানো হয়। স্পেন তাদেরকে হলো কি স্প্যানিশ। স্পেন তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কি স্প্যানিশ, বুঝতে পারছো? স্পেন বলতে তাদেরকে বলা হয় কি স্প্যানিশ। দেখো পোস্ট ইমপ্রেশনিজম বলতে নর্মালি বোঝানো হয়, আচ্ছা দেখো আমরা মানুষ, আমাদের চিন্তা চেতনার একটা বাউন্ডারি থাকে, বুঝতে পারছো? যে আমরা একটু মানে একটা ওয়ার্ড দ্বারা তোমাদেরকে বুঝাই, আমরা মানুষ, আমরা সবসময় কি করি, আমরা বাস্তবতায় বিশ্বাস করি। আমরা সবসময় কি করি, বাস্তবতায় বিশ্বাস করি। তো যখন কোনো একটা জিনিস একজন শিল্পী বাস্তবতার বাইরে গিয়ে অনুভূতি এবং কল্পনার মাধ্যমে সে কি করতে পারে, স্বীকার করতে পারে। অনুভূতি বা কল্পনার যে জগৎ আছে, এই জগৎকে সে যখন কি করতে পারে, মেনে নিতে পারে, তখন তাকে বলে কি ইমপ্রেশনিজম। যখন বাস্তবতার মাঝখানে সীমাবদ্ধ না থেকে, উল্টাপাল্টা কেউ কিছু লিখো না, যখন বাস্তবতার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে একজন শিল্পী তার অনুভব এবং কল্পনার বহিঃপ্রকাশ ঘটায় এবং তার যে ব্যক্তিগত অভিব্যক্তি আছে তখন ওইটাকে বেশি গুরুত্ব দেয়, তখন তাকে বলে কি পোস্ট ইমপ্রেশনিজম, বুঝতে পারছো এইটা? তো ভিনসেন্ট ভ্যান গগ ছিল একজন ডাচ বা একজন নেদারল্যান্ডের একজন ব্যক্তি বা একজন হল্যান্ডের একজন ব্যক্তি। সে কি করছিল, তার জীবিত থাকাকালীন সময়ে ওই রকম বেশি সমাদর পায় নাই। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি আছে মৃত্যুর পরে বিখ্যাত হয়েছে, বাট যতদিন তারা জীবিত ছিল তারা তাদের সমাজ থেকে ওই সমাদৃতটা পায় নাই। তারা কি করছে, মৃত্যুর পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে, বুঝতে পারছো? এই লিস্টে ভিনসেন্ট ভ্যান গগ একজন ব্যক্তি, সে কি করছে, তার জীবিত থাকাকালীন সময় এরকম কোনো একটা সমাদ্র পায় নাই, সে কি করছে, মৃত্যুর পরবর্তী সময় হয়েছে। তো তার যে বিখ্যাত যে এগুলো আছে, এটা হলো তোমার ওয়াটার লিলি, সানফ্লাওয়ার, পটেটো ইটার্স, এগুলা আমরা একটু দেখি। আচ্ছা এই যে ভিনসেন্ট ভ্যান গগ, উনার ছবিগুলোতে সবসময় আমরা এস এম সুলতানের মতো আমরা নিপীড়িত মানুষ, নিপীড়িত মানে কি যারা অন্যায় অনাচারের শিকার হয়, এরপরে দরিদ্র যারা একটু গরিব মানুষ এবং শ্রমিক যে কৃষক যারা আছে না, এই কৃষকদের যে অভিব্যক্তি,
কৃষকদের যে ইমপ্রেশন এগুলা কি করছে, ফুটিয়ে তুলছে কার মতো, এস এম সুলতানের মতো। তার বিখ্যাত যে চিত্রকর্মগুলো আছে এগুলোর মাঝে একটা হলো তোমার সানফ্লাওয়ার বা সূর্যমুখী যে ছবিটা আছে এটা, এবার এটা হলো তোমার পটেটো ইটার্স, এই দেখো সানফ্লাওয়ার, পটেটো ইটার্স, এরপরে এটা হলো তোমার স্টেরি নাইট, হ্যাঁ, গম খেতে কাক, বেডরুমলেস অরলেস, এই যে বেডরুম ইন অরলেস, এরপরে এটা হলো তোমার সরো, এটা হলো তোমার সরো, আর পটেটো ইটার্স আমরা যে আগের ছবিটা দেখাইছি না, যে এটা হলো তোমার কি পটেটো ইটার্স, এই যে এটা হলো কি পটেটো ইটার্স। আর এটা কি সানফ্লাওয়ার। বুঝতে পারছো? দেখো তোমরা যে ক্লাস করতেছো ছবিগুলোকে একটু ঘোলা লাগতেছে, তোমাদেরকে বিশ্বাস করো তোমরা জাস্ট গুগলে সার্চ দিও, এই ছবিগুলোর অরিজিনাল কপিটা তোমরা পাবা। বিশেষ করে যাদের কাছে ল্যাপটপ আছে, পিসি আছে, তাদের কাছে এই ছবিগুলো আরো সুন্দর লাগবে, কারণ তাদের ডিসপ্লেটা আরো বেশি। তোমরা যত বেশি ডিসপ্লে করবে বা যত বড় করে দেখতে পারবা এই জিনিসগুলো এত বেশি সুন্দর লাগবে। তোমাদের কাছে মনে হইতে পারে যে এই ছবিটার মাঝে উল্লেখযোগ্য কি আছে, ভাই বিশ্বাস করো এই ছবিটা আজকে থেকে 300 বছর আগে আঁকা। বুঝতে পারছো? 300 বছর আগে আঁকা একটা ছবি স্টিল মনে হচ্ছে যে এই ছবিটা গতকালকে আঁকা হয়েছে। বুঝতে পারছো? এবং এই প্রত্যেকটা ছবির দাম, এক একটা ছবির দাম মিলিয়ন মিলিয়ন ডলার, বাংলাদেশে কোটি কোটি টাকা, মিলিয়ন ডলার। বুঝতে পারছো? মিলিয়ন ডলার, প্রত্যেকটা ছবির দাম মিলিয়ন মিলিয়ন ডলার। বুঝতে পারছো? এবং এই ছবিগুলোকে কেনার জন্য তৎকালীন সময় নিলাম হইতো। বুঝতে পারছো? এখন এগুলা কি আছে, বিভিন্ন ইয়েতে আছে। যেমন ধরো সরু যে ছবিটা আছে ভিনসেন্ট ভ্যান গোঘের, এইগুলো আমি তোমাদেরকে একটু তুলে ধরি। যেমন ধরো এইখানে একজন নারীর তার চুল, তার যে ব্রেস্ট বা তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলা এতটাই নিখুঁতভাবে আঁকা যে আজকে থেকে 3 থেকে 400 বছর আগে এরকম পৃথিবীতে অনেক অনেক দরিদ্র মানুষ ছিল যাদের পরিধানের মতো কাপড় চোপড় ছিল না, তাদের দুর্ভিক্ষ পতিত হইতো, তারা রেগুলার খাবার দাবার পাইতো না, তাদের যে এক্সপ্রেশন গুলা কিরকম হইতো এগুলা এই ছবিগুলোতে মাঝে কি আছে। এবার দেখো বেডলন ইম ওরলেস, একজন ব্যাচেলারের বাসা কতটা অগোছালো হইতে পারে এবং কতটা হইতে পারে, এগুলো সবসময় কি আছে, এগুলা বর্তমানে তুলে ধরছে। আমার মতো যারা ব্যাচেলার যারা আছে, অবশ্য আমি অবশ্যই এই দিক দিয়ে একদম ঠিকঠাক, আমি আলহামদুলিল্লাহ সবকিছু গুছগাছ থাকে, আমার রুম টুম একদম সব ফিটফাট থাকে, যারা আমার রুম দেখছে তারা বলতে পারে। আমি অবশ্যই এরকম না, বাট আমার ফ্রেন্ডস থাকে এরকম অনেক আছে। যেমন আমার এক বন্ধু আছে নাম হলো রাফিদ, খুব 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 ভালো মনের একজন মানুষ, কিন্তু সে বাম, ঠিক আছে, সে লেফটিস্ট আর কি। ওরা আমি বলে যে পটেনশিয়াল বন্ধু, বাম বন্ধু, ঠিক আছে। গতকালকে গত পরশুদিন রাতেও আমাদেরকে মিষ্টি খাওয়াইছে, তারপর তোমার এই যে কোক খাওয়াইছে, ফান্টা খাওয়াইছে আর কি, ঠিক আছে। জীবনে অনেক বড় একটা অর্জন যে ওরা ধোয়াইতে পারছি। তো আমার বন্ধু, এই বন্ধুর অবস্থা এরকম, ওর রুম টুম দেখবে একটু অগোছালো আছে, তোমার যে জাস্ট কাপড় চোপড় পরে থাকে, এটা সাইড নিয়ে ঘুমায়, আবার পরে থাকে, আবার এরপর দিন ঘুমায়, এভাবে অবস্থা। বাট মানুষ হিসাবে সে অসাধারণ। বুঝতে পারছো? এই হলো তোমার বেডরুম ইন ওরলেসের মতো অবস্থা। চলো আমরা নেক্সট যে ব্যক্তি আছে ওনার দিকে আগাই। কি? পাবলো পিকাসো। পাবলো পিকাসো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আশা করি ওনার থেকে একটা প্রশ্ন চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আগে দেখি তোমাদের কি অবস্থা। চয়নটে কি কি প্রশ্ন হবে? চয়নটে 40টা এমসিকিউ হবে, এমসিকিউর উপর ডিপেন্ডস করে ক্লাস হবে। চয়নটে কোন কোন বিষয়ের উপর ক্লাস করে? ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, এগুলোর উপরে বিশেষ করে চয়নটে ক্লাস হয়। চলে আসো পাবলো পিকাসো। পাবলো পিকাসো হলো তোমার স্পেনের একজন চিত্রশিল্পী। কোন দেশের? স্পেনীয় একজন চিত্রশিল্পী। এই চিত্রশিল্পী কয়েকটা কারণে বিখ্যাত। এক প্রথম হলো তোমার গোয়েনিরকার জন্য বিখ্যাত। এটা তোমার স্পেনের গৃহযুদ্ধের উপর ডিপেন্ডস করে আঁকা। স্পেনের গৃহযুদ্ধ কি হয়েছিল? স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের যে জাতীয়তাবাদী যে দল আছে ওই দলের অনুরোধে জার্মান এবং ইতালিরা, জার্মানি এবং ইতালি কয়েকটা কি হয় বোমা ফেলে তাদের ইন্টাতে। তখন তাদের এদেশে একটা মানে লাগাতার যে মানুষ মারা গেছিল এবং মানুষের মৃত্যু হাঁটা যে এতটা বেশি হয়েছিল, এটার উপর ডিপেন্ডস করে এই গোয়েনিরকা চিত্রকর্ম, যে এইটা হলো তোমার গোয়েনিরকা, ঠিক আছে, এইটা হলো তোমার কি গোয়েনিরকা। এই চিত্রকর্ম রাখছিল কে? পাবলো পিকাসো। এই পাবলো পিকাসোর এই যে গোয়েনিরকা চিত্রকর্মটা, এটা বর্তমানে স্পেনের যে মাদ্রিদ আছে, মাদ্রিদের তোমার যে রিনা সোফিয়া তোমার যে জাদুঘরে এটা কি আছে তোমার যে এখনো সংরক্ষিত করা আছে গোয়েনিরকা, এবং এই সঙ্গে এগুলো অনেক বেশি ছিল। এরপর আরেকটা বিখ্যাত একটি আছে নাম তোমার ওল্ড গিটারিস্ট। এই যে ওল্ড গিটারিস্ট পাবলো পিকাসোর অনেক বিখ্যাত একটা কি ওল্ড গিটারিস্ট দা পাবলো পিকাসোর বিখ্যাত একটা এরপর আরেকটা হলো তোমার দা অ্যাক্টর হলো তোমার পাবলো পিকাসোর একটা বিখ্যাত চিত্রকর্ম। প্রত্যেকটা ছবি আমি চেষ্টা করছি তোমাদের এখানে দিয়ে দেওয়ার জন্য। এই ছবিগুলা তোমরা যদি চাও তাহলে পরবর্তী সময়ে তোমরা কি করতে পারবো, গুগল বা ওয়েবসাইটগুলোতে তোমরা দেখে নিতে পারো।
পাবলো পিকাসো কোন দেশে ছিলেন? পাবলো পিকাসো ছিল স্পেনের। তার বিখ্যাত চিত্রকর্মের নাম কি? গুয়ের্নিকা, গুয়ের্নিকা, দ্য অ্যাক্টর, ওল্ড গিটারিস্ট সহ আরো কিছু কি হয়ে গেছে, যেগুলো তোমাদের এখানে লিখে দিছি। দ্য ইয়ং লেডিস অফ এভিগান, এরপরে তোমার যে দ্য ওয়েপিং ওমেন, থ্রি ড্যান্সার্স, এই ছবিগুলো অনেক বেশি বিখ্যাত। ঠিক আছে, এরপর চলে আসে ক্লোদ মোনে। ক্লোদ মোনে ব্যক্তিটা, উনি জন্মগ্রহণ করেছে ফ্রান্সের প্যারিসে, এবং উনাকে বলা হয় ইমপ্রেশনিস্ট শিল্পীদের অন্যতম। ইমপ্রেশনিস্ট কি? ওই যে একটু আগে পড়ে আসছিলাম না, যে বাস্তবতার বাইরে গিয়ে অনুভূতি এবং কল্পনা জগৎকে দ্বারা কি করে প্রাধান্য দেয় তাদের মধ্যে। উনি কি করছে? উনি উনার লাস্ট লাইফে, যেমন ধরো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কার কথা বলবো? আমরা রবি ঠাকুরের কথা বলবো। যদিও আমি তাকে পছন্দ করি না, কিন্তু চাকরির প্রিপারেশন বলো আর যাই কিছু বলো, তার সবকিছু মুখস্থ করতে হয়। রবি ঠাকুর শেষ লাইফে, উনি উনার জীবনের শেষ বয়সে এসে অনেক বেশি একাকিত্ব ভোগ করেন। শেষ বয়সে উনি কি করে? অনেক বেশি কি হয়ে যায়? একা হয়ে যায়। এবং শেষ বয়সে উনি কি করে? ছবি আঁকা শুরু করে। কি আঁকা শুরু করে? ছবি আঁকা শুরু করে, এবং প্রত্যেকটা ছবিটাই মোটামুটি অনেক সুন্দর করে সে আঁকতে পারছিল। ছবি আঁকা শুরু করে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সে ছবি আঁকা শুরু করছে না, এই ছবিগুলোকে বলতো উনি শেষ বয়সের প্রিয়া। শেষ বয়সে নাকি শেষ সময়ের প্রিয়া? ধরলাম শেষ সময়ের প্রিয়া লিখলাম না, শেষ বয়সের প্রিয়া লিখবো নাকি? আচ্ছা, ডট 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 প্রিয়া। ঠিক আছে, শেষ বয়সের প্রিয়া বা শেষ সময়ের প্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুর, এটা। তো সেম ভাবে ক্লোদ মনে যে ব্যক্তিটা আছে, উনি ওনার জীবনের শেষ বয়সে মানে মৃত্যুর সন্ধিক্ষণে এসে উনি ওনার যে বিখ্যাত একটা ছবি আছে, ছবিটার নাম হচ্ছে তোমার ওয়াটার লিলি, বা জলে মানে লিলি ফুল যেটা আছে না, তোমরা চিনো। আই ডোন্ট নো লিলি বলতে বাংলাদেশের অর্থ কি আমি জানি না, তোমরা হয়তো বা জানো। এটা তো উনি কি করছে? এই ছবিটাই আছে। এরপরে সানরাইজ ইমপ্রেশন, উনি তার বিখ্যাত চিত্রকর্ম সানরাইজ ইমপ্রেশন ওয়াটার লিলি, এটা কি ক্লোদ মনের বিখ্যাত সানরাইজ ওয়াটার লিলি, এরপরে তোমার যে সানরাইজ, এরপরে তোমার ইমপ্রেশন, এগুলার কি ওনার বিখ্যাত চিত্রকর্ম। বুঝতে পারছো? হ্যাঁ, উইমেন আলজাস 140 কোটি, তার মানে বিশ্বাস করে মানে দেখো তোমার এই যে কত মানে ছিল। তাবাসসুম জান্নাত রিয়াল মাদ্রিদ। আমি বার্সেলোনা ফ্যান ভাই, রিয়াল মাদ্রিদ বলে লাভ নেই। হ্যাঁ, সালভাদর ডালি আসতেছে সামনে। আচ্ছা, ওয়াটার লিলি বলতে শাপলা, সরি সরি সরি, ওয়াটার লিলি বলতে শাপলা। ভাইয়া শিল্পকলার আন্দোলনগুলা কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? সামনে আসতেছে দেখো। চলে আসো সালভাদর ডালি। সালভাদর ডালি থেকে দুইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক, উনি ছিল পরবাস্তববাদী চিত্রকর। উনি কি ছিল? পরবাস্তববাদী চিত্রকর। এরপরে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, দ্য টেম্পটেশন অফ সেন্ট অ্যান্থনি, দ্য এলিফেন্ট, এই চিত্রগুলো ওনার বেশি উনিও ইমপ্রেশনিজম ধারায় কি করছিল? কি বলে উনি জাস্ট, আমরা তোমাদেরকে পোস্ট ইমপ্রেশনিজম বলতে নরমালি কি বোঝায়? এটা কি বি ইউনিটের ক্লাস? না, এটা বি ইউনিটের ক্লাস পুরোপুরি না, এটা পুরোপুরি বি ইউনিটের ক্লাস না, বাট একটা অংশ পুরোপুরি। বুঝতে পারছো? একটা অংশ। দেখো, পরবাস্তববাদী মানে কি? পরবাস্তব মানে হলো তোমার যখন বাস্তবতার সীমানা ছাড়িয়ে, কিসের? বাস্তবতার সীমানা ছাড়িয়ে যখন আমরা অনুভূতি, কল্পনা ইত্যাদির জগৎকে আমরা কি করি? প্রাধান্য দেই বা প্রকাশ করি, তখন তাকে বলা হয় কি? পরবাস্তববাদী। যেমন জাস্ট তুমি চিন্তা করো, ঠিক আছে, জাস্ট তুমি চিন্তা করো, এখানে একটা ছবি আছে দ্য এলিফ্যান্ট, এখানে একটা ছবি আছে দ্য এলিফ্যান্ট। বুঝতে পারছো? ওনার একটা ছবি, সালভাদর ডালির একটা ছবি কি? দ্য এলিফ্যান্ট। এই যে এলিফ্যান্টটার এখানে তুমি জাস্ট ছবিটা দেখলে তুমি বুঝতে পারবা। দেখো এইখানে কি দেখা গেছে, যে এলিফ্যান্ট ছবিটাতে হাতির যে হাতির পা গুলা এইখানেই মিনিমাম 10 থেকে 12 ইঞ্চি। মানে আমি জাস্ট ছবিতে, মানে আমার স্লাইডেই 10 থেকে 12 ইঞ্চি। বাট ইজ ইট পসিবল যে একটা হাতির পা 10 থেকে 12 ইঞ্চি? মানে আমার এখানে দেখা যাচ্ছে যেখানে তার বডিটাই হলো সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি, আর তার পা 10 থেকে 12 ইঞ্চি। ইজ ইট পসিবল? বাট পসিবল না। এই জন্যই বলতে নরমাল ইমপ্রেশনিজম বা পরবাস্তব বলতে বলতে বোঝানো হয় যখন বাস্তবতার বাইরে গিয়ে অনুভূতি এবং কল্পনা জগৎকে নরমালি মানুষ কি করে? প্রকাশ করে। ওইটাকে বলা হয় কি? পরবাস্তববাদী চিত্র। এই যে সালভাদর ডালি, তার যে এলিফ্যান্ট ছবিটা আছে, এই এলিফ্যান্ট ছবিটা দেখলে আমরা কি করতে পারি? এই জিনিসটা নরমালি বুঝে যেতে পারি। এরপরে দেখো এরপরে তোমার যে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, এই ছবিটাতে উনি কি করছে? এত সুন্দর করে জল রঙের ব্যবহারগুলো কি করছে? সুন্দর করে তুলে ধরতে পারছে। এরপর চলে আসো ফ্রিদা কাহালা। ফ্রিদা কাহালা একজন মেক্সিকোর নারী চিত্রকর। উনি কি করতো? নারী বিষয়ক চিত্রকর্ম। নারী বিষয়ক চিত্রকর্ম। উনার চিত্রকর্মের প্রধান বিষয় ছিল নারীরা। উনার চিত্রকর্মের প্রধান বিষয় ছিল ওমেন,
আমরা বলি না ওমেন ট্রল করি যে, বাট আমি অবশ্য একসময় ট্রল করতাম, এখন করি না, ঠিক আছে, বুঝো না উঠতি বয়সে। তো নারী বিষয়ক যতগুলো চিত্রকর্ম আছে এই চিত্রগুলো নর্মালি আঁকতকে আমাদের ফ্রিদা কাহেলা। এরপর একজন মকবুল ফিদা হোসেন, ভারতীয় চিত্রকর। মকবুল ফিদা হোসেনের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, ওনাকে বলা হয় তোমার ভারতের পিকাসো। যদি প্রশ্ন আসে ভারতের পিকাসো বলতে নর্মালি কি বোঝানো, কাকে বোঝানো হয়? মকবুল ফিদা হোসেনকে। উনি বাটল অফ দ্য গঙ্গা এন্ড যমুনা, ব্রিটিশ রাজ, মাদার ইন্ডিয়া, এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোর জন্য উনি বিখ্যাত। বুঝতে পারছো? এই ছবিগুলোর জন্য কি উনি বিখ্যাত। আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টটা শেষ করে আমরা খুবই 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 তাড়াতাড়ি আমরা আমাদের বাংলাদেশ পার্টে ঢুকবো, এবং এই পার্ট থেকে তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ টপিক আসবে। ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাবেন। হ্যাঁ, চলে আসো গুহা শিল্প। গুহা শিল্প কি? গুহা শিল্প মানে হলো তোমার প্রাচীনকালে মানুষরা যেখানে, প্রাচীনকালে আমরা ছোটবেলায় পড়ছি না যে আদিমকালের মানুষরা তাদের পোশাক আশাক ছিল না, তারা পশু পাখি মেরে তাদের চামড়া দিয়ে তাদের কি বলে তাদের যে প্রাইভেট পার্ট আছে এগুলো কি করতো, ইয়ে করতো, কি বলে কি বলে সংরক্ষণ করতো, বা যাই হোক। তো গুহা চিত্র বলতে নর্মালি বোঝানো হয় প্রাচীনকালের মানুষরা তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের জীবনের ব্যবস্থা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য, তাদের তো কাছে কোনো ওইরকম স্পেশাল ওয়ে ছিল না, তখন তারা কি করত, গুহাগুলার মাঝে তারা কি করতো, তাদের যে আর্টগুলা করতো। এই আর্টগুলা কি বিষয়ে হইতো? তাদের শিল্প, তাদের সংস্কৃতি, তাদের পশু পাখি শিকার নিয়ে সবচেয়ে বেশি হইতো। যেমন আলতামিরা নামে স্পেনে একটা বিখ্যাত গুহা আছে, যেটা 1864 সালে আবিষ্কার করা হয়। 1864 সালে আলতামিরা গুহা, যেটা স্পেনে আছে, এই স্পেন থেকে তারাকে মানে করা হয়। ওইখানে দেখা যায় মানুষ কিভাবে একটা পশুকে শিকার করতেছে, বা একটা বড় একটা শিকার, একটা বড় একটা প্রাণী দিয়ে দেওয়া আছে। বুঝতে পারছো? এইগুলো দেখলে আমরা গুহা চিত্রগুলো দেখতে পারি। তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত যে গুহাটা, এটা হলো তোমার অজান্তা গুহা বা আজান্তা গুহা। এটা হলো তোমার ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্র বলতে ভারতের মুম্বাই অবস্থিত। কোথায় অবস্থিত? ভারতের মুম্বাই অবস্থিত। তো আজান্তা এবং ইলোরা এই দুইটা এখানে অবস্থিত। আজান্তা গুহাচিত্রের ছবিটা এখানে আমি দিয়ে দিছি, দেখো গুহাচিত্রের ছবিটা আমরা এখানে দিয়ে দিছি। এটা অতটাই বড় ছিল বলার মতো না। এবং এই গুহাচিত্রের মাঝে বেস্ট যে পার্টটা আছে তোমার গৌতম বুদ্ধ আছে না, গৌতম বুদ্ধের জীবনে নিয়ে আসে। এবং সবচেয়ে বিখ্যাত যে চিত্র আছে এটা তোমার বোধিসত্ত্ব পদ্মাপানি 1819 সালে এটা কি হয়, আবিষ্কৃত করা হয়। বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গুহাচিত্র যেটা আছে এটা তোমার কোথায় অবস্থিত? ভারতের মহারাষ্ট্র অবস্থিত। তার নাম কি? আজান্তা গুহাচিত্র। এটা আবিষ্কৃত হয় কত সালে? 1819 সালে। এবং এই গুহাচিত্রের সবচেয়ে প্রাধান্যতম যে বিষয়টা, এটা তোমার গৌতম বুদ্ধ। আমরা গৌতম বুদ্ধ আছে না, এই যে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে গৌতম বুদ্ধের একটা আছে। গৌতম বুদ্ধ কি? গৌতম বুদ্ধ হলো তোমার বৌদ্ধ ধর্মের যে প্রধান যে ব্যক্তিটা, ওনাকে বলা হয় গৌতম বুদ্ধ আর কি। আর আমি ওনার সম্পর্কে খুব বেশি একটা জানি না। বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে, ধর্মীয় গ্রন্থের নাম ত্রিপিটক, এতটুকু জানি। বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে ওই গ্রন্থের নাম হলো তোমার ত্রিপিটক। ঠিক আছে, এতটুকুই জানি। হ্যাঁ, তো গৌতম বুদ্ধের যে জন্মস্থান তোমার নেপালের লুম্বিনী। ঠিক আছে, উনি ইন্ডিয়াতে আইসা তোমার এই যে কি বলে ধর্ম প্রচার করছিল। এই গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে আজান্তা যে গুহাচিত্র আছে এখানে সবচেয়ে বেশি ইয়া করা আছে। এবং সবচেয়ে বড় বা বিখ্যাত যে দেয়াল চিত্রটা ওইটা না তোমার বোধিসত্ত্ব পদ্মপাণি। এরপরে ফন্ট দা গম, লাস্কো, এগুলো হলো তোমার অন্যান্য বিখ্যাত গুহা শিল্প। আমাতুল্লাহ মারিয়াম, কিছু বুঝবা না কেন ভাই? এর চেয়ে সুন্দর করে কেউ বুঝাইতে পারে নাকি? কাব্য বুঝবা না কেন? না বুঝার কি আছে? এটা চারুকলার স্পেশাল ক্লাস রে। ক্লাস কতক্ষণ লাগতে পারে? 2:44 বাজে, খুব বেশিক্ষণ লাগবে না আশা করি। আর আধা ঘন্টা 30 মিনিট, 40 মিনিট এর মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এরই মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে ঢুকলাম। বুঝতে পারছো? আমরা ইন্টারন্যাশনাল টপিক বাদ দিয়ে এখন আমরা বাংলাদেশ পার্টে আসলাম। বাংলাদেশ পার্টে এখন তোমাদের সাথে গান হবে, নাচ হবে, যা যা লাগে সবকিছু হবে। বুঝতে পারছো? চলে আসো বাংলাদেশের সুর সম্রাট। এটা তোমাদেরকে আমি আমার প্রিভিয়ার ক্লাসে পড়াইছিলাম। সুর সম্রাট বলতে বোঝানো হয়
উস্তাদ আলাউদ্দিন খাঁ এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি ইনস্ট্যান্ট দাঁড়ায় থেকে গানের রচনা করতে পারতেন এবং ওই গানে কি সুর দিলে এটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে এটা উনি করতে পারতেন। বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে, মরমী কবি বলা হয় কে হাসন রাজাকে। লালন ফকির সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে? লালন ফকির সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। লালন ফকির উনি 1772 সালে, কত সালে? উনি 1772 সালে ঝিনাইদহ, কত সালে? কত 1772 সালে উনি কি করছে? ঝিনাইদহের হরিশপুরে, ঝিনাইদহের হরিশপুরে, ঝিনাইদহের কোথায়? হরিশপুরে জন্মগ্রহণ করে। কে? লালন শাহ কোথায় জন্মগ্রহণ করে? ঝিনাইদহের হরিশপুরে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে উনি কি করে? উনার বাড়িতে যখন থাকে একটা পর্যায়ে গিয়ে সে কি করে? একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়। মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরে তার যে ফ্যামিলি মেম্বার্সরা আছে, ফ্যামিলি মেম্বার্সরা তাকে কি করে? তাড়ায় দেয়। ফ্যামিলি মেম্বার্সরা কি করে? তাকে বাড়ি থেকে, মানে তাড়ায় দেয় বলতে তোমার যে একটা ভেলাই করে নদীতে ভাসায় দেয়। তো ওনাকে মৃত্যু ছিল আর কি, এরকম মানে কুষ্ঠরোগ আর কি, চর্মরোগ হয়েছিল এরকম বিষয়, বড় একটা দুরারোগ্য ব্যাধি। তো ওইখান থেকে একজন বিখ্যাত বাউল ছিল, ওনার নাম ছিল সিরাজ শাহ। সিরাজ শাহ, বুঝতে পারছো? ওই সিরাজ শাহ কি করছে? সে এবং তার বউ তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। কাকে? লালন ফকিরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে কে? সিরাজ শাহ এবং তার বউ। সুস্থ করে তোলার পরে সে কি করে? তার ওইখান থেকে বাউল ধর্ম যেটা আছে আধ্যাত্মিকা, এই আধ্যাত্মিকা যে বাউল ধর্মটা আছে ওইটাকে তারা কি করে? ইয়ে করে, কি করে? সে দীক্ষা নেয়। একটা পর্যায়ে ফকির লালন শাহ কুষ্টিয়ার ছেউরিয়াতে তার আখড়া গড়ে তোলে। সবচেয়ে মজার ইনফরমেশন দেই, লালন ফকিরের জীবনের উপর ডিপেন্ডস করে বেশ কয়েকটা মুভি তৈরি করা হয়েছে। একটা মুভির নাম ছিল তোমার মনের মানুষ। গৌতম ঘোষ কি করছিল? এটা মনের মানুষ কি করছিল? পরিচালনা, মানে গৌতম বসু তো মনে পরিচালনা করছিল। মনের মানুষ একটা মুভি করছিল। এই মুভিতে তোমার যে এই মুভিতে কি করছিল? তোমার যে অভিনয় করছিল তোমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, এরপরে তোমার চঞ্চল চৌধুরী। মনের মানুষ ছবিটাতে পাওলি দাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মনের এই চঞ্চল চৌধুরী, এটার মধ্যে করে। দেখো বাউল যে ইয়েটা আছে, গানটা আছে, এটা মূলত তোমার আধ্যাত্মিক একটা গান। এখানে দেহ সাধনা থেকে ইয়ে করা হয় এবং মানব ধর্ম যেটা আছে এই ধর্মটাকে প্রাধান্য দেওয়া হয়। তো লালন ফকির কুষ্টিয়ার ছেউরিয়াতে তার আখড়া গড়ে তোলে। এই আখড়াতে প্রত্যেক বছর লালন তিরোধান উৎসব হয়। গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম। লালনের যে বিখ্যাত যে গানগুলো আছে, এই বিখ্যাত গানগুলো তোমার যে আমি কয়েকটা গান তোমাদেরকে দু একটা লাইন একটু শোনাই। যেমন একটা গান আছে তোমার যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা হলো একটা গান। আর একটা গান আছে লালনের তোমার যে অনেক অনেক তোমার যে বিখ্যাত একটা গান, সেটা হলো তোমার যে এই আর কি, যে তোমার যে বাড়ির কাছে আশিনগর। এরপর আরেকটা গান আছে তোমার যে এই গানটা, একটা গান হলো তোমার বিখ্যাত গান যেটা যে আমি অপার হয়ে ফাড়া গলা ভাই বসে আছি ওহে দয়াময় লয়ে যাও আমায়। এই যে একটা বিখ্যাত গান, এই গানগুলো তৈরি করছে উনি। এরপরে তোমার যে আরো তো সব লোকে কয় লালন কি জাত সংসারে, এরপরে তোর যে এই মানুষ দেখে না রে, তারপরে আরো অনেকগুলা গান আছে তোমার যে এই গানগুলা কি করছে আমাদের লালন ফকির গাইছে। এরপরে মরমী কবি। মরমী কবি বলতে নর্মালি বোঝানো হয় যে গান একদম মানুষের মনের ভিতর থেকে আসে, তার মনের ভাবটা প্রকাশ করে, ওইটাকে বলে কি মরমী কবি। মরমী কবি কে ছিল? হাসন রাজা। হাসন রাজার বিখ্যাত গান কি? লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, এই যে গানটা আছে এটা তোমার হাসন রাজা, উনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করছিল এইটা। এরপরে তোমার টপ্পা গান। টপ্পা গানের জনক ছিল নিধি বাবু, ঠিক আছে? ওনার রিয়েল নেম হলো তোমার রামনিধি গুপ্ত, ইম্পর্টেন্ট। এরপর চলে এসো গম্ভীরা গান। গম্ভীরা গানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গম্ভীরা গানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে তোমাদের একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম। গম্ভীরা গানের উৎপত্তি বলতে নর্মালি একটা কন্ট্রোভার্সিটি আছে। এরপরে যেটা ধরা হয় হিন্দু ধর্মের যে দেবতা আছে না, দেবতা না হলে তোমার শিব, হিন্দু ধর্মের যে প্রধান দেবতা শিব,
শিবের অপর নাম হলো তোমার গম্ভীর। শিবের অপর নাম কি? শিবের অপর নাম হলো তোমার গম্ভীর। তো ওইখানে তোমার যে শিব পূজাকে কেন্দ্র করে, শিবের অপর নাম কি? গম্ভীর, এবং শিবের পূজাকে কেন্দ্র করে এবং তার এই যে গম্ভীর, তার যে বন্দনা আছে, তার মানে বন্দনা মানে কি? প্রশংসা। প্রশংসাকে কেন্দ্র করে যে গানটা হয়তো এটাকে বলা তোমার কি? গম্ভীরা গান। এটা উৎপন্ন হয়েছে পশ্চিমবঙ্গের মালদহে। কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গের মালদহে। এবং কালের পরিক্রমায় এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে চলে আসে। কোথায়? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে চলে আসে। চাঁপাইনবাবগঞ্জের ক্লাসে কেউ আছে কিনা আমি জানি না, পরবর্তীতে হয়তো বা ক্লাসটা দেখবে। আজকে আমাদের ক্লাসে পার্টিসিপেন্ট খুবই কম। আমরা একটা কথা আছে না যে ভদ্রা যাবেন গো ভদ্রা, এরে কিরে মামা তুই খায়াছিস, গিয়েছিস, লিয়েছিস, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমার চাঁপাইনবাবগঞ্জে, বাংলাদেশে অনেক বেশি চোরাচালান আছে ইন্ডিয়া থেকে। বুঝতে পারছো? এরপরে তোমার পাঁচালী গান। পাঁচালী গান এটা ওয়ান কাইন্ডস অফ তোমার যে প্রতিযোগিতামূলক গান আর কি। দুইটা তোমার যে দুইটা দল খুব সম্ভবত গায় এইটা। এটা তোমার দাশরথী রায় বা দাশু রায় পাঁচালী গানের বিখ্যাত ব্যক্তি। চলো আমরা নেক্সট টপিক আগাই। নেক্সট টপিক কি? আঞ্চলিক নৃত্য। মণিপুরী নৃত্য কি? মণিপুরী নৃত্য মানে হলো তোমার আমাদের সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে ওইখানে মানুষরা, এই যে দেখো সিলেট এবং মৌলভীবাজার, এটা হলো তোমার মণিপুরী নৃত্য। হ্যাঁ, এটা হলো কি? মণিপুরী নৃত্য। এই অঞ্চলের মানুষরা কি করে? এই গানটা গায় বা এইভাবে নাচে। এটা তোমার মণিপুরী নৃত্য। এটা কোন দেশে অবস্থিত? সিলেটের ইয়েতে আর কি। এরপর গম্ভীরা নৃত্য। গম্ভীরা মানে কি? ওই যে গম্ভীরা গান আছে না, ওইটাই শিবের ইয়ে থেকে শুরু করে এটা। গম্ভীরা নাচটাতে মোটামুটি আমরা স্পেশালি একটা সময় চেঞ্জ হয়ে আসছে, বর্তমানে তোমার যে এটা একদম নাই ধরতে গেলে আমরা নানা নাতি বা নাতি নাতনি, যে এই যে তোমার যে ও না 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 গো, এরপরে তোমার যে ওই কৃষকদের যে হেট আছে না, হেট আছে না তোমার যে মানে টুপি, খুব বাজে ছবি আঁকছি, তাও একটু বুঝে নাও। এই যে কৃষকদের মাথার যে হেট আছে না, এই হেটটার উপর মানে এই কি বলে টুপি, কৃষকরা এই যে দেখো টুপি, এই টুপির উপর ডিপেন্ড করে তারা কি করে, সবাই নানা নাতিরে কোন একটা সামাজিক বার্তা দেয়। ওই গানটা হলো তোমার কি? গম্ভীরা না, গম্ভীরা। এটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তোমার যে এই অঞ্চলের ইয়ে গানটা। এরপর চলে আসো ঝুমুর নৃত্য। ঝুমুর নৃত্য হলো মানে হলো তোমার পায়ে ঝুমুর বেঁধে যে নাচটা, এটা তোমার ঝুমুর নৃত্য। এরপর চলে আসো জারি নৃত্য। জারি নৃত্য মানে কি? আমাদের যে কারবালার ইতিহাস আছে না, কারবালার ইতিহাস, ঠিক আছে, ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই তোমার যে ইয়াজিদের সাথে যে যুদ্ধটা, এই যুদ্ধের উপর ডিপেন্ডস করে জৈনবের তৌতিসা আরো যেগুলো আছে এগুলোর উপর ডিপেন্ডস করে একটা ইয়ে আছে, হাই হাসান হাই হোসেন, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মাধ্যমে। কোন সম্প্রদায়? শিয়া সম্প্রদায়ের মাধ্যমে এইগুলো যে নৃত্যটা আছে, ঠিক আছে, শিয়া সম্প্রদায়ের মাধ্যমে। এটা তোমার যে হোসনিবাড়া, ইমামবাড়া, তারপর তোমার হোসনি দালাল, ইমামবাড়া, তোমার যে মোহাম্মদপুর এবং পুরান ঢাকাতে সবচেয়ে বেশি হয়। কার মধ্যে? শিয়া সম্প্রদায়ের কোথায় হয়? মোহাম্মদপুর এবং পুরান ঢাকায়। মোহাম্মদপুর এবং পুরান ঢাকায় যেটা হয় ওটাকে বলা হয় কি? জারি নৃত্য। এরপরে আসলে বল নৃত্য। বল নৃত্যটা মানে হলো তোমার যে কি বলে, এটা যশোর অঞ্চলে একটা নৃত্য। হ্যাঁ, আর ধূপ নৃত্য মানে হলো তোমার যে ওই হিন্দুদের যে ইয়ে আছে না, কি বলে, হিন্দু ধর্মের যে দেব দেবীদের বন্দনা করার সময় ওই তোমাদের নারকেলের ছুবড়া পুড়িয়ে ধোয়া তুলে যে নৃত্যটা না, সেটা তোমার কি? ধূপ নৃত্য। বুঝতে পারছো? ধূপ নৃত্য। ঘাটু নৃত্য মানে কি? ঘাটু নৃত্য মানে হইলো তোমার কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলে, কোন অঞ্চলের? আমাদের কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহ অঞ্চলের নৌকা নিয়ে, কি নিয়ে? নৌকা নিয়ে, কোন নিয়ে? নৌকা নিয়ে ঘাটে ঘাটে, কোথায়? নৌকা নিয়ে ঘাটে ঘাটে, ঘাটে ঘাটে গিয়ে তারা কি করতো? জীবিকা নির্বাহের জন্য মানুষকে গান শোনাইতো। ঠিক আছে, এই গান শোনানোর সময় তারা কি করতো? মানুষকে মনোরঞ্জন করতো এবং মনোরঞ্জন করে মানুষ খুশি হয়ে কিছু টাকা পয়সা দিত, এটা দিয়ে তারা কি করতো? তাদের জীবন নির্বাহ করতো। ওইটাকে বলা হয় তোমার ঘাটু নৃত্য। এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া হতো, সবগুলো নৃত্য আমি এখানে কি করে নাই? ইনক্লুড করি নাই। বুঝতে পারছো? চলো সামনের দিকে আগাই। চিত্রশিল্পী, মেইন পার্ট আজকে আমাদের ক্লাসের মেইন পার্ট। চারুকলা মানে এন্টারটেইনমেন্ট। চারুকলা ডিপার্টমেন্টে যাইও চারুকলার দিকে, তাহলে এন্টারটেইনমেন্ট কি বুঝতে পারবা। বাট ঢাকা ইউনিভার্সিটি চারুকলা হলো তোমার একটা শান্তির একটা জায়গা, কোনো ধরনের চিল্লা চিল্লা নাই। আধ্যাত্মিকা মানে হলো তোমার কি বলবো, তোমার যে চিন্তাশীল যে জগৎটা আছে না, এই জগৎটাকে প্রাধান্য দেওয়া। বুঝতে পারছো? যেটা তোমার যে সময়ের সাথে চলে না, মানে সময় যেভাবে চলে তার ওইভাবে চিন্তা ভাবনা করে না, তারা চিন্তা ভাবনা করে অন্যভাবে।
বুঝতে পারছো? এইটা মানে এমন এক কথা, মানে এমন এক ভারী ওয়ার্ড, যে ভারী ওয়ার্ডটাকে আমি নিজেও তোমার বুঝাইতে পারবো না। বুঝতে পারছো? ওরা হলো তোমার মানব ধর্মে বিশ্বাসী। ওরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা এটাতে চিন্তা করে না। তারা এইভাবে চিন্তা করে যে আমি আজকে আসি, আমি কালকে নাও থাকতে পারি। এই পৃথিবীতে আমার থাকার কি দরকার আছে? আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে কি পৃথিবীতে কারো কিছু যায় আসবে? তাহলে যতদিন এই পৃথিবীতে আসি ততদিন জীবনটাকে কি করি? উপভোগ করি, মানুষের সেবা করি, লালন শাহের পূজা করি, ঠিক আছে, গাঞ্জা টাঞ্জা খাই। বুঝতে পারছো? এইটা হলো তোমার তাদের চিন্তা ভাবনা আর কি। বুঝতে পারছো? কিছুদিন আগে একটা একটা মানুষের ইন্টারভিউ দেখছিলাম, দেখে তারপর কথা বললাম। চলো আসো চিত্রশিল্পী। চিত্রশিল্পী মানে কি? যারা রং তুলির মাধ্যমে কি করে কোন একটা চিত্রকে বাস্তবের মতো রূপান্তর করে। এখানে আমরা যে চিত্রশিল্পী নিয়ে কথা বলবো উনি হলো তোমার জয়নুল আবেদিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি নাম কি? জয়নুল আবেদিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে? তোমার হলো জয়নুল আবেদিন। বুঝতে পারছো? ওনার আবেদন নিয়ে আমরা কি করব? দেখো, উনি জন্মগ্রহণ করছে আমাদের কিশোরগঞ্জে। উনাকে ভালোবাসার আমার আরেকটা রিজন হলো উনি আমার এলাকার মানুষ, এবং আরো ভালোবাসার মানুষ কারণ হলো তোমার উনার জন্মগ্রহণ করছে আমার বন্ধুর পার্শ্ববর্তী গ্রামে। উনি জন্মগ্রহণ করছে মসুয়া গ্রামে। ঠিক আছে, উনি জন্মগ্রহণ করছে মসুয়া গ্রামে। ঠিক আছে, আর এলাকার মানুষ এই এলাকাটাকে বলে মশা। এলাকা বলে কি? মশা। মশা তারা উচ্চারণ করে, তারা বলে কি? মশা। এটা কটিয়াদি অবস্থিত। কটিয়াদিতে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা কটিয়াদিতে অবস্থিত। উনি জন্মগ্রহণ করছে 1914 সালের 29শে ডিসেম্বর। কত সালে? 1914 সালের 29শে ডিসেম্বর। কে জন্মগ্রহণ করছে? 1914 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করছে কে? জয়নুল আবেদিন। এই ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট শুরু করে পূর্ব পাকিস্তানের আর্ট এন্ড ক্রাফটের জন্য যত ধরনের আন্দোলন করা লাগে, বুঝতে পারছো, যত ধরনের আন্দোলন করা লাগে সবকিছু করছে কি? আমাদের এই জয়নুল আবেদিন সাহেব। এই জয়নুল আবেদিন সাহেবের জন্য পৃথিবীতে বাংলাদেশে অনেক অনেক কিছু আছে। ওনার নামে লোকশিল্প জাদুঘর আছে, ওনার নামে সংগ্রহশালা আছে, সবকিছু। তো উনি স্পেশালি উনি সারা পৃথিবীতে উনি বাঙালি জাতির কাছে অনেক অনেক বেশি বিখ্যাত হওয়ার কারণ আছে। সবচেয়ে বেশি যে কারণগুলো ইম্পর্টেন্ট সেটা হলো তোমার কি? উনি দুর্ভিক্ষের ছবি আঁকা কি করেছিল? বিখ্যাত হয়েছিল। এখন তুমি যদি আমাকে স্পেশালি জিজ্ঞেস করো যে ভাইয়া কিসের দুর্ভিক্ষ না কি করছিল, এটা হলো 1350 না তো কত 1150 নাকি 1350, তো 1350 না, 1350 সালের মনোনীত যে ছবি আছে এই তোমার যে এটা ইংরেজি 1943 সাল। কত সাল? ইংরেজি 1943 সাল, বাংলায় খুব সম্ভবত 1350। আচ্ছা ধরে নিলাম 1350। ঠিক আছে, 1350। 1943 সালে ইংরেজি তৎকালীন সময় যেটা হয়েছিল এটা কিন্তু কি 50-এর মরণান্তর ছিল। কি ছিল? নাম 50-এর মরণান্তর। বুঝতে পারছো? 50-এর মরণান্তর। উনি এই ছবিগুলো আঁকা কি করছিল? তৎকালীন সময়ে পৃথিবীতে করছিল, বিখ্যাত হয়েছিল। 50-এর মরণান্তর নিয়ে পৃথিবীতে মানে বাংলাদেশে এরকম অনেকগুলো মুভি তৈরি হয়েছে। একটা মুভি, বিখ্যাত মুভির নাম বলি, মুভির নাম হলো তোমার অশনি সংকেত। মুভির নাম কি? অশনি সংকেত। পরিচালনা করছে সত্যজিৎ রায়, অভিনয় করছে বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী, নাম হলো তোমার অভিনেতা ববিতা, এবার তোমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় অশনি সংকেত মুভিটা করছে, সত্যজিৎ রায় পরিচালনা করছে। বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী নাম হলো তোমার ববিতা, উনি মুভিটাতে অভিনয় করছে সৌমিত্র চট্টোপাধ্যায়। তৎকালীন সময়ে মুভিটাতে মহাজনদের, কাদের? মহাজনদের এই যে জিনিস, আমি স্পেশালি বলে দিই, চাল এবং ধান লুকিয়ে রাখা। বুঝতে পারছো? লুকিয়ে রাখার যে প্রথাটা, ঠিক আছে, লুকিয়ে রাখার উপর ডিপেন্ডস করে যেভাবে কি হয়েছে তোমার যে লুকিয়ে রেখে মানুষকে মেরে ফেলার যে প্রবণতাটা, এটাই এ থেকে আসছে। যেমন আজকে থেকে মোটামুটি 1.5 বছর আগেও স্পেশালি কোনো একটা সময়ে বাংলাদেশে পেঁয়াজের দাম, জাস্ট চিন্তা করো, বাংলাদেশে পেঁয়াজের দাম কত হইতো? বাংলাদেশের পেঁয়াজের দাম সর্বোচ্চ 280 থেকে 300 টাকা উঠছিল। বর্তমান সময়ে পেঁয়াজের দাম বিগত 1 বছর ধরে 100 টাকার উপরে যায় না। এস ফার আই নো 100 টাকার উপরে যায় না। কিন্তু আজকে থেকে 1.5 বছর আগেও বাংলাদেশের পেঁয়াজের দাম অনেক সময় মানে হাইয়েস্ট হয়ে যেত 280 থেকে 300 টাকা। তুমি জাস্ট তোমাদেরকে একটা হিসাব দেই,
আমি হিসাবটা লিখতেছি, তোমরা একটু জাস্ট চিন্তা করো। ধরো একজন ব্যক্তি 150 কেজি পেঁয়াজ কিনছে, একজন ব্যক্তি 150 কেজি পেঁয়াজ কিনছে, সে 50 টাকা করে। ফলাফল কত তোমরা দেখে নাও। 150 কেজি পেঁয়াজ কিনছে 50 টাকা করে। সেম ভাবে সে কি করছে, এই পেঁয়াজ সে মজুদ করে রেখা দিছে। মজুদ মানে কি, সে তার গোদামে রেখা দিছে, বিক্রি করে নাই। এমন ভাবে অনেকগুলা কি করছে মহাজন পেঁয়াজ কিনে কিনে মজুদ করে রেখা দিছে। 2 মাস পরে যখন পেঁয়াজের কি হয়েছে, তোমার এই যে টান দেখা দিছে, শর্ট দেখা দিছে, তখন তারা কি করছে, তাদের ওই মজুদকৃত পেঁয়াজ বের করছে। তো এতদিন পেঁয়াজ রাখার জন্য তাদের পেঁয়াজ নষ্ট হয়ে গেছে 75 কেজি। অর্ধেক পেঁয়াজ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার পরেও তাদের হাতে আসে হয়ে গেছে 75 কেজি। তো ওই 75 কেজি পেঁয়াজ তারা কি করছে, বিক্রি করছে 150 টাকায়। 150 থেকে 170 টাকায়। এখন তোমরা 75 ইন্টু 150 থেকে 70 টাকায় যোগ করে দেখো, সরি গুণ করে দেখো, গুণ করে দেখবা এই টাকা 50 টাকা করে কিনা হয়, 60 টাকা করে বিক্রি করলে যত লাভ হইতো, এইখানে তারা লাভ করছে মিনিমাম 2 থেকে 3 গুণ। তাহলে লাভ হইলো কি, অর্ধেক জিনিস পচানোর পরেও দাম বেড়ে যাওয়ার কারণে তারা কি করছে, 2 থেকে 3 গুণ বেশি কি করতে, তারা বিক্রি করতে পারছে। এই যে প্রথাটা, এই প্রথাটা সত্যজিৎ রায় আজকে থেকে মোটামুটি 60 থেকে 70 বছর আগে তার অশনি সংকেত যে দুর্ভিক্ষ কেন্দ্রিক মুভিটা আছে, এই মুভিটাতে তুলে ধরছিল। এই মুভিটাতে কিছু কিছু ডার্ক সাইড তুলে ধরা হয়েছিল। ওইখানে মুভিটা মেকআপটা উনি কিভাবে করছিলেন আমি জানি না, বা আসলে কিভাবে করছিলেন। একটা ভিলেন, গল্পে যে ভিলেনের চেহারার, এই যে চেহারা আছে, চেহারার অর্ধেক সাইড আগুনে পুরা, একদম দেখতে বিভৎস, একদম কুৎসিত, যেকে দেখলে ভয় পেয়ে যাবে এরকম চেহারাটা অর্ধেক পুড়ে গেছে এরকম। সে ইটের ভাটার দিকে তাকতো। একজন মেইন যে ক্যারেক্টার, সেকেন্ড লিড যে ক্যারেক্টার আছে, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি কি করছিল, খিদার জোতে, মানে খিদায় উনি বাঁচতেছে না, মানুষ বাঁচতেছে না, খিদায় সে কি করছিল, ওই অর্ধেক মুখ পোড়া যাইয়া আছে ভিলেন আছে, ওই ভিলেনের সাথে উনি কি বলে মিলিত হইতে বাধ্য হয়েছিল। মানে যাকে আমরা বলতে পারি যে তার দেহকে বিক্রি করতে বাধ্য হয়েছিল জাস্ট বিকজ অফ 1 মুঠো চালের জন্য। মানে 1 মুঠো না, মানে 2 থেকে 3 কেজি চালের জন্য। জাস্ট তোমরা ইমাজিন করো তাহলে 50-এর মনোনন্দনটা কতটা ভয়াবহ ছিল, বুঝতে পারছো? 2 থেকে চালের জন্য একজন সুন্দরী ব্যক্তি, একজন সুন্দরী মহিলা তার দেহ বিক্রি করছিল একজন ভিলেন, মানে একজন মুখ পুড়ে যাওয়া অর্ধেক একজন সাইড একজন ব্যক্তির কাছে। তোমরা অশনি সংকেত দিয়ে তোমরা ইউটিউবে সার্চ দাও, সার্চ দেওয়ার পরে ওই ভিলেনের ফেসটা দেখলে, ওই ভিলেনের চেহারাটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। আমার যে কি পরিমাণ রাগ উঠতেছিল আমি যখন মুভিটা দেখি, ওই ভিলেনের পরিবার যে কি পরিমাণ রাগ উঠতেছিল তোমাদেরকে জাস্ট বলার মতো না। সে লুকালোই থাকতে পারতো না, সে থাকতো একটা ইটের ভাটাতে। ওইখানে প্রথম 2 দিন লিড অ্যাক্ট্রেসকে অফার করে, সে কি করে, খুব বাজেভাবে না করে। একটা পরে 3য় দিন সে নিজে যায় তার দেহ বিক্রি করার জন্য, কারণ তার ঘরে খাওয়ার মতো কোনো কিছু ছিল না, বুঝতে পারছো? সৌমিত্র চট্টোপাধ্যায় কয়েক কেজি ধানের জন্য কয়েক ক্রোশ, মানে কয়েক কিলোমিটার হাইটা যায়, পরবর্তী সময় ধান পায় না। একজন গরিব দুঃখী মানুষকে অপবাদ দিয়ে মেরে ফেলা হয়, মানুষরা বাধ্য হয়ে মহাজনদের বাড়ি আক্রমণ করে। এই সব জিনিসগুলো এই অশনি সংকেত মুভিটা দেখলে তোমরা কি করতে পারবা, রিয়েলাইজ করতে পারবা। আরেকটা জিনিস রিয়েলাইজ করতে পারবা আমাদের জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো দেখলে। উনি ম্যাডোনা 43, মনপুরা 70, এটা ভোলার তোমার ইয়ে হয়েছিল, কি বলে মনপুরা 70টা হলে তোমার যে এই ভোলাতে 1970 সালে একটা ঝড় হয়েছিল। কত সালে? 1970 সালে একটা প্রলয়ঙ্কারী ঝড় হয়েছিল মনপুরার বাংলাদেশের ভোলাতে। ওইটার উপর ডিপেন্ডস করে মনপুরা 70টা আসছে, ম্যাডোনা 43 এই যে ছবিগুলা এইরকম। আরো অনেকগুলো ছবি আছে দুর্ভিক্ষের ছবিগুলা, দেখবা যে একটা শকুন দূরে বসে রয়েছে, একটা বাচ্চা মরবে তারপর সে খাবে। এই ছবিগুলা কি করছে, আগায় ছিল। এরপরে তোমার ইম্পর্টেন্ট গুলো বলতেছি, নবান্ন, সংগ্রাম, মই টানা, এরপর তোমার রেবেল কাউ বা বিদ্রোহী গরু, এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলা কার ছিল? তোমার যে এই সাঁওতাল রমণী, গরুর গাড়ি, 2 মহিলা, গুণ টানা, পাইন্যার মা, এই সবগুলাই কি কার জন্য ইম্পর্টেন্ট? এই সবগুলাই আমাদের চয়নিটের জন্য কি ইম্পর্টেন্ট। এবং জয়নুল আবেদিন থেকে চয়নিটে লিখে রাখো মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ থাকে এভরি ইয়ার, 2 থেকে 3টা এমসিকিউ থাকে এভরি ইয়ার। চয়নিটে জয়নুল আবেদিন থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা এমসিকিউ থাকে, বুঝতে পারো? তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করলে তোমরা জেনে যাবা। জয়নুল আবেদিনের যে সবগুলো আর্ট আছে না, এই আর্টগুলো জয়নুল আর্ট গ্যালারিতে আছে, যেটা আছে কি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদে। এবং জয়নুল আবেদিনের যে কারুশিল্প জাদুঘরটা, এটা আছে নারায়ণগঞ্জের সোনাউগাঁয়ে। কোথায়? কি পানাম নগরের পাশে। কোথায়? পানাম নগরের থেকে মোটামুটি 30 থেকে 40 টাকা
মোটামুটি কি লাগে, ভাড়া লাগে, তোমাদেরকে আমি বলছিলাম। কোথায় আছে? পানামনগরের ইয়েতে আছে। এবং ওনার যে সংগ্রহশালাটা আছে, পার্সোনাল সংগ্রহশালাটা আছে কোথায়? ময়মনসিংহে। এখন তোমরা বলতে পারো যে উনি জন্মগ্রহণ করছে কিশোরগঞ্জে, আপনার কথাতে উনি জন্মগ্রহণ করছে কিশোরগঞ্জের কটিয়াদির মসুয়াতে, তাহলে ময়মনসিংহে কেন হলো? কেননা উনি জন্মগ্রহণ যখন করছে তৎকালীন সময়ে কিশোরগঞ্জ ছিল একটা মহকুমা, নট জেলা, তারা ময়মনসিংহের আন্ডারে ছিল, এই জন্য। ক্লিয়ার? এই ছিল তোমার জয়নুল আবেদিন নিয়ে অনেক কথা, অনেক কাহিনী। আমারও যদি রাগ উঠে যায় এই ছবিটা দেখবো না, তুমি সিনটা না দেখতে পারো, ঠিক আছে? সাম্প্রতিকের ক্লাসটা নেক্সট রবিবার হবে, আমিই নিব, নিশ্চিত থাকো। আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আসবে পরীক্ষায়, আসার সম্ভাবনা অনেক। এগারোশো পঞ্চাশ তো হওয়ার কথা না, 1350 হওয়ার কথা, 1350ই তো। এই যে হাদি বলছে। ভাই আমি মানবিক বিভাগের সি ইউনিটে পেয়েছি। আসলে এই ব্যাপারটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে তুমি আবেদন করতে পারো কিনা, বিআরসি তো মনে হয় আবেদন করলে করতে পারো, তুমি একটু দেখে নিও, তারা এবছর কমাইতে পারে, বুঝতে পারছো? আমার বাপে কল দেয় কেন? আব্বা আমি ক্লাসটা শেষ করে আপনারা আমি কল দিব না, আমি ক্লাস শেষ করে যাব ক্লাস। সরি ফর দ্য ইন্টারাপ্ট। তোমরা জাস্ট কল্পনা করতে পারবো না আমি আজকে কতটুকু ব্যস্ততার মাঝে তোমাদের ক্লাসটা নিচ্ছি, যদিও তোমাদের উপস্থিতি কম, যাই হোক প্যারা নাই। কোয়েশ্চেন ব্যাংক পড়বা মানে কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই পড়বা। আমার ছোট ভাইয়ের আজকে বার কাউন্সিলের ভাইবা, বুঝতে পারছো? সুপ্রিম কোর্টে পড়ছে, আমি তোমাদের ক্লাস শেষ করে চলে যাবো তাড়াতাড়ি বাইকে করে, বুঝতে পারছো? এই হলো অবস্থা। এরপরে চলে আসো কামরুল হাসান। আমি তোমাদেরকে বলছিলাম কামরুল হাসান হলো বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। এভাবে দেখাইছিলাম 10/6, ঠিক আছে? একটু ডান দিকে গুরুত্বটা, সবুজের মাঝে কি লাল, ঠিক আছে? উনি কি করছিল? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। দৈর্ঘ্য হলো তোমার 10, প্রস্থ হলো তোমার 6, আর 5, 3, এভাবে তোমরা কি করো? জাতীয় পতাকার রূপকার। উনি বাংলাদেশের যে পর্যটন মনোগ্রাফ আছে না, পর্যটন কর্পোরেশনের মনোগ্রাফটা আঁকছে। মনোগ্রাফ বলতে কি, প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তাদের প্রতিষ্ঠানের স্পেসিফিক একটা জিনিস থাকুক, স্পেসিফিক লোগো বা কোনো কিছু থাকুক। যেমন ধরো আমাদের এডুকেটম স্কিলের এই দেখুন একটা লোগো আছে, এডুকেটম স্কিলের একটা লোগো আছে, সেম ভাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা লোগো আছে। লোগোটা আঁকছিল আমাদের কি এই কামরুল হাসান। তো কামরুল হাসানের দুইটা বিখ্যাত চিত্রকর্ম আছে। এর মধ্যে একটা হইল ইয়াহিয়া খানকে কেন্দ্র করে, কাকে? ইয়াহিয়া খানকে কেন্দ্র করে একটা বিখ্যাত চিত্রকর্ম আছে। ইয়াহিয়া খান পাকিস্তানের ইয়াহিয়া খানেরকে কেন্দ্র করে, ঠিক আছে? ওইটার নাম হলো তোমার এই জানোয়ারদের হত্যা করতে হবে। ইয়াহিয়া খানের ফেসের উপরে কেন্দ্র করে এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, যে এটা হলো তোমার কি ইয়াহিয়া খানকে কেন্দ্র করে। আরেকটা আছে তোমার এরশাদকে কেন্দ্র করে, হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনকে কেন্দ্র করে উনি কি করছিল? এটা আঁকছিল। ওইটার নাম ছিল দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এই দুটা কি ছিল আমাদের সবচেয়ে বেশি। এরপরে এটা হলো তোমার নাইওর, বুঝতে পারছো? নাইওর কি জানো? নাইওর মানে হলো তোমার মেয়েরা জামাইয়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে কয়েকদিনের জন্য নিজের বাপের বাড়িতে যায়, ওটাকে বলো তো নাইওর। নাইওরের ব্যাপারটা আমি স্পেসিফিকলি এতটাও তোমাদের মধ্যে না বুঝতে পারলো, টুকটাক বুঝতে পারি। আমার নানি বাড়ি গ্রামেই, ঠিক আছে? ছোটবেলায় আমরা দেখতাম কি যে আমার নানি বাড়ি, আমাদের বাড়িটা হলো তোমার একদম মসজিদের সাথে, আমাদের গ্রামের একদম মাঝখানে মুন্সিবাড়ি, আনোয়ারপুর মুন্সিবাড়ি, এটা তোমার আমাদের মসজিদের একদম সাথেই, বুঝতে পারছো? আমার নানি বাড়ি হলো আমার গ্রামের শেষের দিক দিয়ে পশ্চিমাটিতে। তো আমরা কি করতাম ছোটবেলায়, আম্মাকে জিজ্ঞেস করতাম, আম্মা নাইর যাবে কবে, নাইর হলে গেলে কি করতাম? কাপড় চোপড় সব একটা পুটলা টুটলা বেঁধে আমরা কি করতাম, যেহেতু ব্যাগটা কিনতাম না, আমরা নানি বাড়িতে যেতাম। নানি বাড়িতে গেলে 7-10 দিন আম্মা থাকতো, ঠিক আছে? ওইখানে আমরা ভালো ভালো খাবার খাইতাম। এই 7-10 দিন কোনো ক্লাসের প্যারা ছিল না, এই 7 দিন টিউশনের কোনো প্যারা ছিল না। এই 7-10 দিন তোমার যে কোনো পরিমাণে নানের বাড়িতে যারা খেলতো, সোহাগ মামা, সাগর ভাই, রাকিব মামা, ওদের সাথে খেলতালো করে, সমবয়সী ছিল, খেলাধুলা করতে পারতাম, সারাদিন দৌড়াইতাম, ঠিক আছে? বাড়ির পাশে একটা পুকুর ছিল, পুকুরে গিয়ে মারামারি খেলতাম,
বুঝতে পারছো? মানে নায়র জিনিসটা তোমার এই যে খুব মানে মজা লাগতো তখন আর কি। এখন তো বড় হয়ে গেছি, তোমার 30 সেকেন্ড বা 2 মিনিট সরি 2 মিনিট হাঁটে নানি বাড়িতে চলে যাওয়া যায়, এক দৌড় দিয়ে চলে যাওয়া যায়, মানুষ বড় হয়ে গেছি তো এখন আর এগুলো আসে না। এরপর তোমার তিন কন্যা, নায়র, তিন কন্যা, উকি, রাইবেশে নৃত্য, ঠিক আছে। আর হলো তোমার এই যে এইগুলো হলো তোমার কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম, বুঝতে পারছো? জানো লেখা ছবিটা কার? ইয়াহিয়া খানের। ময়মনসিংহের কেন্দুয়া, বোকা মেয়ে, কেন্দুয়া ময়মনসিংহে নাম, কেন্দুয়া কিশোরগঞ্জে, কেন্দুয়া তৎকালীন সময়ে লিখা, তৎকালীন সময়ে কেন্দিয়া ছিল ময়মনসিংহের আন্ডারে, বর্তমানে কিশোরগঞ্জ। মামার বাড়ি রসের হাড়ি, ছোটবেলায় একটা কথা ছিল না, মামার বাড়ি রসের হাড়ি, নায়রটা আমাদের কাছে ছিল ওটা এরকম। চলো আসো এস এম সুলতান। দেখো, যখন কোনো একটা চিত্রকর্মে যদি কোনো সিক্স প্যাক, কৃষি কাজ করতেছে, মারামারি করতেছে, এরকম যদি চিত্রকর্ম থাকে, তাহলে চোখটা বন্ধ কইরা তোমরা কার কথা চিন্তা করে নেবা? ওটা এস এম সুলতান করছে। কি করছে? এস এম সুলতান করছে। এস এম সুলতান সবসময় বাংলাদেশের গরিব মেহনতি মানুষের কাজ নিয়ে কাজ করছে, গরিব এবং মেহনতি মানুষ নিয়ে কি করছে? কাজ করছে। কে? এস এম সুলতান। গরিব এবং মেহনতি মানুষ নিয়ে কাজ করছে কে? আমাদের এস এম সুলতান। উনি জন্মগ্রহণ করছে নড়াইলে। কোথায় জন্মগ্রহণ করছে? উনি জন্মগ্রহণ করছে নড়াইলে, ঠিক আছে। এস এম সুলতানের পূর্ণরূপ হইল শেখ মোহাম্মদ সুলতান। কি? শেখ মোহাম্মদ সুলতান। উনি জন্মগ্রহণ করছেন নড়াইলে। কোথায়? উনি জন্মগ্রহণ করছেন নড়াইলে 1923 সালের 10ই আগস্ট। উনি 10ই আগস্ট না কত আগস্ট? 10ই আগস্ট। উনি সবসময় গ্রাম বাংলার মেহনতি মানুষ নিয়ে উনি সবসময় কাজ করছে। উনি শেষ বয়সে আইসা নড়াইলে, নড়াইলে কি করছে? বাচ্চাদের জন্য চারু শিল্প ও শিশু স্বর্গ, কি শিশু স্বর্গ ও চারু শিল্প, শিশু স্বর্গ ও চারুপাঠ কি করছে? বাচ্চাদের জন্য সেটাই কি করছিল? নিজ বাড়িতে এই দুইটা জিনিস কি করছিল? বুঝতে পারছো? এবং ওনার নিকনেম ছিল লাল মিয়া। ওনার নিকনেম কি ছিল? লাল মিয়া। এইটা হলো তোমার এস এম সুলতানের সংক্ষিপ্ত জীবনী। এস এম সুলতান কি করছে? উনি লেখাই তো আছে শিশু স্বর্গ ও চারুপীঠ বা চারুপীঠ, বুঝতে পারছো? উনি আর বিখ্যাত চিত্রকর্মগুলোর মাঝে ছিল ফার্স্ট ট্রি প্ল্যান্টেশন, চর দখল, হত্যাযজ্ঞ, এগুলা ছিল কি? যে দেখো, চর দখল, হত্যাযজ্ঞ, এরপর তোমার যে গ্রামের মানুষ, এরপর তোমার যে পুকুর কাটের চিত্র, না কি চিত্র না জানো, এটা মোটামুটি ওই সরি, চর দখল, হত্যাযজ্ঞ, জমি কর্ষণ, মাছ কাটা, মাছ ধরা। দেখো প্রত্যেকটা টপিকই গ্রাম বাংলার কৃষকদেরকে কেন্দ্র করে। এটা ছিল কি? এস এম সুলতানের। চলো নেক্সটের দিকে আগাই। এরপর চলে এসো মুস্তফা মনোয়ার। আমরা ছোটবেলায় কয়েকটা কার্টুন দেখতাম। একটা হলো মিনা কার্টুন, ও রাজু স্কুলে যাইবা না, আপাই তো বকা দিব। এই যে মিনা যেভাবে কথা বলতো না, আর রাজু আরটা ছিল মিঠু, তো একটা তোমার যে একটা টিয়া পাখি ছিল না, মিঠু, মিঠু যে কথা বলতো পেট 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 এভাবে যে কথা বলতো, ছোটবেলায় দেখতাম। স্যানিটাইজেশন, তারপর তোমার যে বন্যা হইলে মানুষ কিভাবে করে, এরপর ওয়াশরুম থেকে বের হয়ে তোমার যে ছালি অথবা সাবান দিয়ে হাত ধুইবা, তারপর তোমার যে গর্ভবতী মাদেরকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, বাচ্চা হইলে পরিষ্কার কাপড় দিয়ে করতে হবে, মুখে মধু দেওয়া যাবে না, মায়ের দুধ দিতে হবে প্রথমে। এই যে টার্মগুলো আমরা কি থেকে শিখতে পারতাম? আমরা মিনা থেকে শিখতে পারতাম। তো মিনা হলো তোমার স্যানিটাইজেশন, তারপর তোমাদের মানে মানে কি বলে এটাকে, গ্রামের মানুষদেরকে তোমার এই যে কি বলে সচেতনতা নিয়ে কাজ করতো, বুঝতে পারছো? এই যে প্রতিষ্ঠাতা এটা ছিল মুস্তফা মনোয়ার। মুস্তফা মনোয়ার মিশুকের প্রতীক ছিল। এটা তোমার সাফ গেমস ছিল একটা মাস্কট, এটা ছিল মিশুক, ঠিক আছে। আরেকটা ছিল তোমার মনের কথা। এই যে মনের কথা ছিল আরেকটা পাপেট শো। এই যে বাউল, তারপর তোমার এই যে এটা তোমার যে এটা তোমার যে গরুটার নাম না জানো কি ছিল, এই ক্যারেক্টার নামগুলো আমি অনেকটা ভুলে গেছি। বাউল, তারপর তোমার এই যে গরুটার নাম না জানো কি ছিল, বাউল, এটা জাস্ট মনে আছে। এখানে তারা কি করতো? ছবি টবি আঁকতো, ইয়েগুলো দেখতো। আমার সিসিমপুরের গুলো মনে আছে, শিকু, ইকরা, টুকটুকি, হালুম,
তারপর তোমার এই যে চঞ্চল চৌধুরীর নাম ছিল হলো তোমার চঞ্চল চৌধুরীর নাম ছিল, চঞ্চল চৌধুরীর নাম ছিল কিনা যেন, শাহানা ছিল হলো তোমার রুনা খানের নাম। এরপরে গনি ময়রা ছিল, আহ, আর কে কে ছিল, এই যে ক্যারেক্টারগুলো ছিল না, এটা তোমার 1 2 3 সিসিমপুরে ছিল, এটা মনে আছে। কিন্তু এটা তো আমি ভুলে গেছি। বাউল ছিল, আর এটা তোমার এই যে গরুটার নাম না জানি কি ছিল, এই কেউ নাম একটু মনে করা দিত আমাকে, আমি ভুলে গেছি, আমাকে একটু মনে করা দিত। তোমাদের কি কারো কি মনে করা আছে কিনা, একটু মনে করা দিত। তোমাদের মনে নাই? বাদ দাও, সামনে দিকে আগে আমরা। হ্যাঁ, এরপরে দেখো মুর্তজা বশির। মুর্তজা বশির কি করছিল? মুর্তজা বশির হতো ডক্টর শহীদুল্লাহর বাপ, সরি শহীদুল্লাহর ছেলে। বাংলাদেশের বিখ্যাত একজন ভাষাবিদ, বাংলাদেশের বিখ্যাত একজন ভাষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিদ। ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল আছে, ঢাকা ইউনিভার্সিটিতে ওনার নামে একটা হল আছে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটি ওনার নামে একটা হল আছে, ঢাকা হলের নাম পরিবর্তন করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছিল, বুঝতে পারছো? স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে এপিটাফ মানে কি? এপিটাফ মানে কি তোমার স্মৃতি, মানে কবরে যে এটা থাকে এটা তোমার এপিটাফ, বুঝতে পারছো? এপিটাফ। তো এতগুলো মানুষ মারা গেছিল না স্বাধীনতাতে, ঠিক আছে? বিটিভির দর্শকরা মরে গেছে রে, এটা রাতের বেলা ক্লাসটা নিয়ে মানুষ থাকতে বেশি। তো এপিটাফ মানে তোমার কবরে যে ফলকগুলো, এইগুলো এপিটাফ বলা হয়। তো এপিটাফ সিরিজের ইয়ে ছিল তোমার মুর্তজা বশির। এবার তোমার রফিকুর নবী। রফিকুর নবী মানে তোমার ব্যঙ্গচিত্র ও কার্টুনিস্ট। মানে কি এই ব্যঙ্গচিত্র মানে কি তোমার যে কি বলে দেখবা যে মুখ আঁকছে, বাট নাকটা তোমার যে মুখের চেয়েও বড়, ঠোঁটগুলো অনেক বড়, এগুলো তোমার অনেক বেশি আঁকা আর কি, ব্যঙ্গচিত্র। এবং কার্টুনিস্ট মানে কি যে কার্টুন আঁকে। ওনার বিখ্যাত একটা কার্টুন নাম হলো তোমার টোকাই। টোকাইয়ের ছবিটা আমি দিয়ে রাখছি, তোমরা একটু দেখো। এই দেখো টোকাইয়ের ছবিটা আমি কি করছি, দিয়ে রাখছি এখানে। এই যে টোকাইয়ের ছবিটা আমি এখানে দিয়ে রাখছি, এটা। তো রফিকুর নবীর উপনাম হলো তোমার রণবী, বুঝতে পারছো? কোন চিত্রশিল্পীর নিকনেম রণবী, বা রণবী কার নিকনেম, তোমরা কি করতে পারবা, রফিকুর নবীতে দেখতে পারবা, ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। শাহাবুদ্দিন আহমেদ, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি ছিল বাংলাদেশের ছাপচিত্রের জনক। ছাপচিত্র কি জানো? ছাপচিত্র মানে হলো তোমার ছাপ দিয়ে যখন কোনো একটা চিত্র আঁকা হয় তখন তাকে বলে কি ছাপচিত্র। তারপরে ওনাকে চিত্রকর্ম অবদানের জন্য ফ্রান্সের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান আছে, ঠিক আছে, ফ্রান্সে ওনাকে ওইটা করা হয়। এটা কিন্তু নাইট ইন দ্য অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, নাইট ইন দ্য অর্ডার অফ ফাইন আর্টস হিউম্যানিটিস, দেখি নাইট অর্ডার দেওয়া হয় থাকে শাহাবুদ্দিন আহমেদকে। শফিউদ্দিন আহমেদ ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রকলার জন্য ইম্পর্টেন্ট। কেন? উনি কি করছিল, যতগুলো ছবি ছিল সবগুলো ছবির বিষয়বস্তু ছিল কি, কালো রং তুলে দিয়ে আঁকা। এটা কে ছিল? শফিকুদ্দিন আহমেদ, বুঝতে পারছো? কালো চিত্রকলা। শিশির ভট্টাচার্য, এখান থেকে জাস্ট একটা করে ইনফরমেশন পড়লেই হবে। শিশির ভট্টাচার্য তোমার তোমার প্রথম আলো যে চিত্রশিল্পী আছে না, প্রথম আলোতে যে ব্যঙ্গচিত্রগুলো হয়তো এগুলা। রশিদ চৌধুরী তোমার ট্রপস্টি শিল্পী। ট্রপস্টি অর্থটাকে আমি ভুলে গেছি, হ্যাঁ, একটু কষ্ট করে পরবর্তী দিয়ে করে দিও, বুঝতে পারছো? বাংলাদেশের আধুনিক বিমূর্ত শিল্প দ্বারা, মানে ওই যে জল রং, তারপর আরো যে তুলি যেগুলো আছে এগুলার বাইরে গিয়ে ছবি আঁকা শুরু করছিল তোমার কি, মোহাম্মদ কিবরিয়া, বুঝতে পারছো? এবং উনি বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের কি করছিল, নকশাকার ছিল মোহাম্মদ কিবরিয়া। উনি হলো মোহাম্মদ কিবরিয়া, আর উনি হলো তোমার কি, শিশির ভট্টাচার্য। প্রথমার যে এই প্রথম আলোর যে ইয়ে ছিল না, কার্টুনিস্ট, উনি তোমার শিশির ভট্টাচার্য ছিল উনি, এবং মোহাম্মদ কিবরিয়া ছিল উনি। আমাদের ক্লাস বোধহয় প্রায় শেষ, দেখি আর কিছু আছে কিনা। গুরুত্বপূর্ণ দিবস তো তোমার লাগবে না, চলচ্চিত্রটা লাগবে। চলচ্চিত্র এর আগে তোমাদেরকে আমি পড়াইছি, ঠিক আছে, তাও তোমাদেরকে একটু পড়াই। মেন চলে আসো চলচ্চিত্র, মনোযোগ দিয়ে শোনো। চলচ্চিত্র বলতে নর্মালি বোঝানো হয় যখন বাস্তবতার সাথে মিল রেখে পর্দার মাঝে, আচ্ছা টপস্টি মানে কি, কাপড় সুতা দিয়ে আর্ট করা। গুড নবান্ন, তুমি যে চারুকলার প্রিপারেশন নিচ্ছ বোঝা যায়, থ্যাংক ইউ আপু, আমি আসলে এটা জানতাম না। মানে এটা কি ওয়ান কাইন্ড, তারা কি নকশিকাতার যে আর্টগুলো এগুলো বলা যায়, হইতে পারে তাহলে। আচ্ছা চলে আসো চলচ্চিত্র। চলচ্চিত্র মানে কি, যখন বাস্তবের সাথে মিল রেখে, বা বাস্তবের সাথে মিল থাকতে পারে না থাকতে পারে, যখন পর্দায় মানুষের অভিনয়ের মাধ্যমে, সুর সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় তোমার চলচ্চিত্র।
চলচ্চিত্র বাংলাদেশে, আমাদের ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র যিনি আসছিল তার নাম ছিল হীরালাল সেন। হীরালাল সেন, হীরালাল সেন ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র। নির্বাক চলচ্চিত্র মানে কি, ওইখানে জাস্ট এক্সপ্রেশন দিয়ে বা অভিনয় করা হয়েছিল, এক্সপ্রেশন দিয়ে, ওইখানে কোনো সাউন্ড ছিল না, উইদাউট সাউন্ড, বুঝতে পারছো? উইদাউট সাউন্ড বা কোনো সাউন্ড ছিল না, ওটাকে বলে থেকে নির্বাক চলচ্চিত্র। জাস্ট আমরা মুখ অভিনয় করি না, মুখ অভিনয়ের মতো। আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম আলিবাবা ও 40 চোর যে মুভিটা আছে না, এই মুভিটা পরিচালনা করছিল হীরালাল সেন। উনি কি করছিল? নির্বাক চলচ্চিত্র করছিল। এই জন্য ওনাকে বলা হয় কি ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক। ভারতীয় উপমহাদেশ বলতে তোমার তামিল, তেলেগু যতগুলো ইন্ডাস্ট্রিতে সবগুলা। এবং বাংলাদেশের সর্বপ্রথম সিনেমা হল ছিল পিকচার হাউস। বাংলাদেশের সর্বপ্রথম সিনেমা হল ছিল কি? পিকচার হাউস। এই পিকচার হাউস সর্বপ্রথম সিনেমা ছিল, এটা ইয়ে করা হতো। এবং আমাদের বাংলা চলচ্চিত্র, সবাক চলচ্চিত্রের নাম হলো তোমার সব জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী এই তোমার যে জামাইদেরকে হিন্দুদের অবশ্যই দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে তোমার যে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার করে, এই আর কি জামাই ষষ্ঠী, বছরে একটা দিন, বুঝতে পারছো? এইটা আমাদের ভারতীয় মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রকার তোমার যে আব্দুল জব্বার খান, মুখ ও মুখোশ সবাক চলচ্চিত্র, এবং বাংলাদেশি চলচ্চিত্র ছিল মুখ ও মুখোশ। এখানে একটা লিড ক্যারেক্টার ছিল একজন নারী, ওনার নাম কি, মৌসুমী কি না জানি, আমি ভুলে গেছি, বুঝতে পারছো? তারেক মাসুদ, আদম সুরত, মুক্তির গান, মাটির মনে, এগুলা। তারেক মাসুদ নিয়ে একটা কথা বলি, 2011 সালে মৃত্যুবরণ করছে। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে, কোথায়? তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের দিকে যাবা, শামসুন্নাহার হলের দিকে যাবা, তখন দেখবা যে কয়েকটা ভাঙা সিট আছে, ভাঙা মাইক্রো সিট আছে, বুঝতে পারছো? ভাঙা মাইক্রো সিট আছে, এগুলো এখানে রাখা আছে। এটার কারণ হলো বাংলাদেশের ইতিহাসে একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিল, নাম হলো তোমার তারেক মাসুদ। উনি 2011 সালে, কত সালে? 2011 সালে মানিকগঞ্জে, কোথায়? 2011 সালে মানিকগঞ্জে, মানিকগঞ্জ কোথায়? 2011 সালে মানিকগঞ্জে, মানিকগঞ্জে একটা মুভির একটা, আচ্ছা মানিকগঞ্জ বারবার বললাম, একটা মুভির শুটিং স্পট দেখতে গেছিল। মুভিটার নাম ছিল কাগজের ফুল। ওই মুভিটা পরে আর শেষ হয় নাই। ওই মুভিটার নাম ছিল কাগজের ফুল। কাগজের ফুল মুভিটা দেখতে, শুটিং স্পট দেখার সময় উনি কি করছিল? গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ওনার যে ধ্বংসাবশেষ প্রাপ্ত যে গাড়িটা আছে না, এই গাড়িটার সিটগুলো এখনো ঢাকা ইউনিভার্সিটির শামসুন্নাহার হল এবং জগন্নাথ হলের সামনে এখনো রাখা আছে, বুঝতে পারছো? এটা ছিল তারেক মাসুদ। তারেক মাসুদের মাটির ময়না যে মুভিটা আছে, এটা সর্বপ্রথম কান উৎসবে প্রদর্শিত হয়েছিল কলকাতায়, ফ্রান্সের কান উৎসবে কি হয়েছিল? প্রদর্শিত হয়েছিল। এরপরে আদম সুরত, আদম সুরত যে মুভিটা আছে, এই মুভিটা একজন ব্যক্তির জীবনে নিয়ে লেখা। ব্যক্তির নিকনেমটা আমি লিখলাম, দেখি তোমরা বলতে পারো কিনা। ওই ব্যক্তির নিকনেম ছিল লাল মিয়া। একজন ব্যক্তির জীবনী নিয়ে ছবিটা লেখা, ওর নাম ছিল লাল মিয়া। বলো তো দেখি লাল মিয়া কার নিকনেম ছিল? একটু আগেই পড়াইছি, বড় দেখি। হ্যাঁ, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ দুজনকে তোমার হাজবেন্ড ওয়াইফ ছিল। জাস্ট একটু বলো লাল মিয়া কার নিকনেম ছিল, তাহলে আমরা সামনের দিকে আগাবো। কিরে মেজবা সীমান্ত, কি ভিডিও, কি কমেন্ট করছিস? তোর কমেন্টই পাই না আমি। ওর কমেন্ট বের করতে দেখি, তোমরা অ্যান্সার করো। লাল মিয়া কার নিকনেম ছিল? তোর বেটা, তোর কমেন্ট পাই না। কি সুলতান? এস এম সুলতান, ঠিক আছে। আদম সুরত যে মুভিটা আছে, এই মুভিটা এস এম সুলতানের জীবনের উপর ডিপেন্ডস করে এই মুভিটা তৈরি করা হয়েছিল। মুক্তির গান, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। মাটির ময়না ছবিটা উনি করছিল, এটা প্রথম ইয়ে ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম মডার্ন বা ডিজিটাল চলচ্চিত্র ছিল তোমার অন্তরযাত্রা। বাংলাদেশের প্রথম ডিজিটাল মুভি ছিল অন্তরযাত্রা। কে করছিল? তারেক মাসুদ। এই যে ওনার নাম হলো তোমার তারেক মাসুদ। নিচেরটা, উনি হলো হীরালাল সেন, এস সেন, উনি হলো হীরালাল সেন, আর ইনি হলো তারেক মাসুদ। মাসুদরা কখনো ভালো হয় না, বাট এই মাসুদ ভালো ছিল। মাসুদরা কখনো কি হয় না? ভালো হয় না, বাট এই মাসুদ ভালো ছিল, বুঝতে পারছো? এই তারেক মাসুদ ভালো ছিল। ওকে, তাহলে চলো আমরা নেক্সটের দিকে আগাই। চলো সব বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত কিছু মুভি, যেমন ধরো তোমার বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না ছিল আজকে থেকে 3 বছর আগেও, আজকে থেকে মোটামুটি 3 বছর আগেও বাংলাদেশের সর্বোচ্চ আয় করা মুভি ছিল, সর্বোচ্চ আয়কৃত মুভি ছিল তোমার এই যে কি, তোমার বেদের মেয়ে জ্যোৎস্না। মুর্শিদুল ইসলাম, দীপু নাম্বার 2। আমরা যারা ছোটবেলা ছিলাম, এই যে দীপু নাম্বার 2,
এই দীপু নাম্বার 2 মুভিটা ছিল আমার কাছে একটা, আমাদের কাছে একটা ইমোশন, বুঝতে পারছো? একজন বাবা, সে প্রত্যেক বছর স্কুল চেঞ্জ করে, এই জন্য তার ছেলেটার কোনো বন্ধুত্ব হয় না, বাট একটা জায়গায় গিয়ে একটা রাগী বদমেজাজি মা পাগল একটা ছেলে তারেকের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা গুহাতে একটা লুকায়িত একটা তোমার যে একটা কি বলে একটা পাথর পায়, তোমার যে একটা বড় সুন্দর একটা চিত্রশিল্পী মানে কারুকর্মের একটা পাথর পায়। এইটা বাঁচানো করার ক্ষেত্রে গিয়ে ভিলেনের সাথে তাদের যে ফাইটটা, এটা ছিল দীপু নাম্বার 2 এর মেন ইয়ে। এটা মুভিটা অনেক বেশি ভালো ছিল, আমরা দেখছিলাম। তানবীর মুকাম্মেল, চিত্রা নদীর পারে, তিতা নদীর পারে, এরপর লাল সালু। লাল সালু তো তোমাদের আছেই, লাল সালু তো তোমাদের আছেই। লাল সালু হলো তোমার নোয়াখালীতে তোমার যে আমাদের যে গল্পের যে মেইন ক্যারেক্টার মজিদ, তার যে ধর্মের নামে ভণ্ডামি করে কপটতা করে, তার যে লাইফস্টাইল করা মাজার কেন্দ্রিক, ওইটা কি ছিল তোমার কি লাল সালু গল্পের মেইন পার্ট। লাল সালু গল্পের মেইন পার্ট। ওইখানে তার ওয়াইফ থাকা সত্ত্বেও কম বয়সে একজন ইয়েকে নিয়ে যে তার যে এটা গেল তোমার লাল সালু গল্পের মেইন ইয়ে, বুঝতে পারছো? ঠিক আছে। এরপর তোমার মুস্তফা সরোয়ার ফারুকী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডুব হলো তোমার হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে, তার জীবনীকে নিয়ে যে ছবিটা। ডুব কি হুমায়ুন আহমেদ, বাংলাদেশের যে একজন বিখ্যাত কবি ছিল, বিখ্যাত লেখক ছিল হুমায়ুন আহমেদ, তার ওয়াইফ মেহের আফরুজ শাওন, গালি আসতেছে মুখ দিয়ে দিব না, ঠিক আছে। এরপর তোমার জালালের গল্প, এখানেও মুশাররফ করিম অভিনয় করছে। এরপর তোমার আয়নাবাজিতে অভিনয় করছে চঞ্চল চৌধুরী, জালালের গল্পতে অভিনয় করছে মুশাররফ, আব্দুল জব্বার খানের খেলারাম। এরপর তোমার গৌতম ঘোষের মনের মানুষ, এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না মনের মানুষ, গৌতম ঘোষ, তোমার যে ওই লালন ফকিরের জীবনের কেন্দ্র করে মনের মানুষ, বুঝতে পারছো এইটা। এরপর তোমার যে পদ্মা নদীর মাঝি, এই যে আমাদের পদ্মা নদীর মাঝি রাইসুল ইসলাম আসাদ, তারপর চম্পা। এরপর তোমার যে আরো যে এগুলো আছে এই ক্যারেক্টার নিয়ে, পদ্মা নদীর মাঝি, হোসেন, কুবের, এই যে মেইন ক্যারেক্টার, কুবের তো মেইন ক্যারেক্টার ছিল। হোসেন মিয়া যে কি করতো সোনাদ্বীপে কি করতো, তাদেরকে নিয়ে চলে যাইতো। এই যে পদ্মা নদীর মাঝিটা, এটা করছিল কে গৌতম ঘোষ। এরপর তিতাস একটি নদীর নাম, এই মুভিটা করছিল কেডা ঋত্বিক ঘটক। এই মুভিটার নাম কি করছিল ঋত্বিক ঘটক। বি ইউনিটে যারা আছো মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। বি ইউনিটে যারা আছো তোমাদেরকে এখানে প্রশ্ন থাকতে পারে চিত্রা নদীর পারে, বা তোমার যে তিতাস একটি নদীর নাম, বা লাল সালু, বা পদ্মা নদীর মাঝি, বা মনের মানুষ, বা তোমার যে কি বলে দীপু নাম্বার 2, এই মুভিগুলোর পরিচালককে বা পরিচালকের নাম দিয়ে বলে দিবে যে নিচের কোন মুভিটি উনি পরিচালনা করছে। এই জিনিসগুলো তোমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, ইয়ে করে রাখো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গানটা দিয়ে দেখো, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসে আসি আসি বলে দিস না ভাইয়া, প্লিজ এসএস নিব। তোমরা তো পিডিএফ পাওয়া যাবা, এসএস নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের নেক্সট স্লাইড। এইটা হইলো, এই স্লাইডটা হইলো আমি আমার লাইফের কোন একটা সময় আমি আমার ড্রিম ছিল আমি একজন ডিরেক্টর হব। যেহেতু আমি দেখতে সুন্দর না, সেক্ষেত্রে আমার হিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি দেখতাম আমার লাইফে আমি একজন পরিচালক হব, আমি ক্যামেরার পিছনে কাজ করব। যে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটাকে তোমার যে আমি আমার গুরু মনে করতাম, ঠিক আছে। তো এই পেজটা বা এই স্লাইডটা হলো আমার স্পেশালি ওনাকে ট্রিবিউট করা। এই পেজটা স্পেশাল ওনাকে ট্রিবিউট করা, এবং সম্পূর্ণ পেজটা আমি ওনাকে লিয়ে সাজাইছি, বুঝতে পারছো। এবং এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট স্লাইড, বুঝতে পারছো। কারণ উনি এমন একজন ব্যক্তি, প্রথমত উনার দাদার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার নামে আমাদের কিশোরগঞ্জ জেলার নাম। ওনার বাবার নাম ছিল সুকুমার রায়। সুকুমার রায় অনেক বিখ্যাত একজন লেখক ছিল। ওনার একজন বিখ্যাত লেখক ছিল আবল তাবল, ঠিক আছে, এরকম হজবরল, ঠিক আছে। তো উনি হলো উপমহাদেশের এমন একজন পরিচালক, যেই পরিচালক ভারতীয় উপমহাদেশ চলচ্চিত্রের জন্য ফার্স্ট এন্ড লাস্ট অস্কার জিতছে, বুঝতে পারছো। এবং উনি যখন কোনো একটা ইয়েতে অভিনয় করতেন, মুভিতে অভিনয় পরিচালনা করতেন, ওইটাতে কোনো হিরোর নাম লাগতো না, ওনার নামই হিট হইতো। তৎকালীন সময়ে একজন বিখ্যাত অভিনেতার নাম ছিল উত্তম কুমার, যাকে বলা হয় মহানায়ক, ঠিক আছে, উত্তম কুমার। উত্তম কুমারের মুভিগুলো আমি অনেক দেখছি, দেনা পাওনা, নায়ক, তারপর তোমার এই যে দেনা পাওনা, নায়ক। উত্তম কুমারের মুভি আর কি কি আছে, অনেক মুভি আছে, আমি অনেক মুভি দেখছি উত্তম কুমারের। তোমার যে একটা আছে না, তোমার যে ভ্রান্তি বিলাস মুভিটা দেখছি, কমেডি অফ ইরোর্সের, মানে বাংলায় ভ্রান্তি বিলাস উত্তম কুমারের। তারপর উত্তম কুমারের মুভি আর কি কি দেখছি আমি, নায়ক, ভ্রান্তি বিলাস,
দেনা পাওনা, তারপর তোমার এই যে ওনার সাথে তো মুভি আছে, আরো মুভি আছে। একটা মুভির নাম হলো তোমার হিরোইন ইয়ে থাকে, অন্ধ থাকে, বেহুলা বা এরকম কিছু একটা নাম। উত্তম কুমার অনেক মুভি দিয়েছিল লাফে, বুঝতে পারছো? তো তো ওই দিন উত্তম কুমার বলছিল যে আমি উত্তম কুমার, এই জন্য মুভি হিট হবে। তখন আইসা দেখছিল যে উনি ভুল, উনি সত্যজিৎ রায়ের মুভির জন্য মুভিটা হিট হয়েছিল, এরকম কিছু একটা। তো এই পেজটা স্পেশালি ওনাকে নিয়ে আমাকে ইয়ে করা, ট্রিবিউট করা। ভারতীয় উপমহাদেশে যতগুলো চলচ্চিত্র হয়েছে সবগুলো চলচ্চিত্রের জনক হিসাবে বা সবগুলো চলচ্চিত্রের পাপ মানে অনেক ভালো চলচ্চিত্র হিসেবে ধরা হয় অপুর ট্রিলজিকে। অপুর ট্রিলজিকে পথের পাঁচালী, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, এই যে ট্রিলজি, ট্রিলজি মানে কি তিনটা পার্ট, একটা মুভির তিনটা পার্ট, এটাকে বলে তোমার ট্রিলজি। দুইটা পার্ট হলে বলে সিকুয়েল, আগের জিনিস নিয়ে ইয়েটা মানে ছবি করা হলে বলে হয় প্রিকুয়েল, বুঝতে পারছো এইগুলা। তো অপুর ট্রিলজি যারা দেখছে তারা বলতে পারে মুভি কি কাকে বলে। ওইখানে কোনো ধরনের কোনো ওভার অ্যাক্টিং নাই, এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, এক্সট্রা কোনো মারামারি নাই যে হিরো ঘুষি দিলে ভিলেনকে 100 হাত দূরে পড়তেছে, এরকম কোনো কিছু নাই। একদম ন্যাচারাল অ্যাক্টিং। আপনার কাছে মনে হবে যে আপনি আপনার চোখের সামনে দৃশ্যগুলো দেখতেছেন। তৎকালীন সময়ে কোনো কি বলি ড্রোন ক্যামেরা ছিল না, তাও থাকাকালীন সময়ে এত সুন্দর করে তোমার এই যে ভিজুয়ালগুলো আনছে, জাস্ট বলার মতো না। ঠিক আছে, ওনার একটা ছবি আমি দিয়ে দিছি, এই যে দেখো ভিজুয়ালগুলো নেওয়ার জন্য সত্যজিৎ রায় এতটা বেশি কি করতো, ইফোর্ট দিত। এবং এটা ড্রোন মানে একটা ইয়ে ছিল আর কি, তোমার যে এভাবে এই ক্যামেরাগুলো নিচে উঁচু নিচে করতে পারতো এবং সত্যজিৎ রায় এভাবে উপরে উঠতো নিচে নামতো, বুঝতে পারছো? উনি উনার লাইফে এই যে তোমাদের কিছুক্ষণ আগে দুর্ভিক্ষ নিয়ে তোমাদেরকে খুব কাহিনী শুনালাম, যে তোমার যে কি বলে কি বলে অশনি সংকেত যে মুভিটা, তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝালাম যে 2-3 কেজি চালের জন্য একজন সুন্দরী নারী তার দেহ বিক্রি করছে। তারপর তোমার যে কিভাবে তোমার ব্রাহ্মণরা এত কষ্ট করছে পূজা করার, তারা এই জন্য খাবার টাবার পাইতো, জমিদাররা বা মহাজনরা কিভাবে চালটা দিয়ে করে রাখতো, এই জিনিসগুলো অশনি সংকেত মুভিটা তুলে ধরছে না? এই অশনি সংকেত মুভিটা কাণ্ডারে হইলো উনি, অশনি সংকেত মুভিটা পরিচালনা করছে উনি, বুঝতে পারছো? তো ভারতীয় যে গোয়েন্দা আছে, ভারতীয় বাংলা যে গোয়েন্দা আছে, একজন বিখ্যাত গোয়েন্দার নাম হলো তোমার ফেলুদা। বিখ্যাত একজন গোয়েন্দার নাম হলো তোমার ফেলুদা, যে তার চাচাতো ভাই তপস রঞ্জন মিত্রকে সাথে নিয়ে কি করে বিভিন্ন ধরনের মার্ডার, বিভিন্ন ধরনের গুপ্তধন এগুলা কি করতে পারতো, ইয়ে করতে পারতো। তো ফেলুদা চরিত্রে সবচেয়ে বেশি ভালো অভিনয় করছে তোমার এই যে সব্যসাচী, সব্যসাচী চক্রবর্তী নাকি মহাপদ্মা আমি জানি না, তোমার যে সব্যসাচী, তারপর তোমার অনিবার ভট্টাচার্য, তারপর কিছুদিন আগে করছেন টোটা রায় চৌধুরী, তারপর তোমার এই যে সত্যজিৎ মানে এই চরিত্রে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেকে ফেলুদা চরিত্রে কি করছে, অভিনয় করছে। তো অভিনয় করার ক্ষেত্রে তারা এই ক্যারেক্টারটাই তারা কি করতো, মনের মধ্যে ধারণ করতে পারতো। এবং এই ফেলুদা চরিত্রটা জনক হলো আমাদের এই সত্যজিৎ রায়, বুঝতে পারছো? সত্যজিৎ রায়ের সর্বপ্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী, সর্বপ্রথম চলচ্চিত্র ছিল প্রথম পাঁচালী। অপু দুর্গার ক্যারেক্টার, দুর্গার মৃত্যু, তার বাপের যে বানারসে যাওয়া এবং তাদের যে ট্রেন দেখতে যাওয়া, তার বাপ মাকে না বলে তার বাপ মার যে চিন্তা, এবং ওইখানে যে একজন খুঁড়তুতো একজন অসহায় একজন গরিব মহিলা ছিল, তার যে বাঁচার জন্য যে সংগ্রামগুলা এই পথের পাঁচালীতে কি করছে, একদম স্পষ্টভাবে কি করছে, তুলে ধরছে। যেমন কিছুদিন আগে গত বছর তোমার যে 12th ফেল ইন্ডিয়াতে একটা মুভি মুক্তি পাইছিল, 12th ফেল, বুঝতে পারছো? ওই মুভিটাতে পরিচালনা করছিল তোমার যে বিনোদ চোপড়া। কি বিনোদ চোপড়া, বিনোদ চোপড়া কি হলো? এবং এই ছবিটাতে অভিনয় করছিল তোমার বিক্রান্ত ম্যাসি। সে কি করছিল তোমার যে অভিনয় করে, সে কি করছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিল। এই বিক্রান্ত ম্যাসির যে কষ্টের সিনগুলোতে একটা তোমার যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পথের পাঁচালী মুভির, বুঝতে পারছো? জাস্ট তুমি বুঝো আজকে থেকে মোটামুটি 60-70 বছর আগের একটা ছবি এখনো মানুষের মধ্যে জনপ্রিয়, তার মানে কতটা ইয়ে ছিল। রাজকুমার রাও বলো, আরো বিখ্যাত অভিনেতার বলো, বলিউডে সবাই বলবো যে অপু ট্রিলজি তাদের বেস্ট ফিল্ম। এই অপু ট্রিলজি ইয়েকে উনি অস্কার জিতছে, পদ্মভূষণ থেকে শুরু করে অনেক পুরস্কার জিতছে। ওনার ইয়েগুলো আছে অপু ট্রিলজি, কাঞ্চনজঙ্ঘা, গুপি গাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, পরশ পাথর, তোমার নায়ক, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, তারপর তোমার অশনি সংকেত, এই মুভিগুলো ছিল এই আমাদের তোমার যে সত্যজিৎ রায়ের পরিচালনা করা মুভি, বুঝতে পারছো? তো সত্যজিৎ রায়
তোমার এই যে উপমহাদেশে অনেক অনেক কিছু করে গেছে, যা অন্য কিছু করতে পারে নাই। বুঝতে পারছো? এই জন্য আমার জন্য বেস্ট আর কি। এরই মধ্যে দিয়ে তোমাদের ক্লাস শেষ হলো আজকে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। পিডিএফ ক্লাসের পরপরই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রেজাল্ট ঢাকা বোর্ডের মাঝে তো প্রায় 3000 মানুষের চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হবে না? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমি ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলো, ক্লাস শেষ করব। চুল পরে বাদি। ভাইয়া কি 6 ইউনিটের গ্রুপ আছে? ভাইয়া কি 6 ইউনিটের গ্রুপ আছে? না, কোনো গ্রুপ নাই। আমি তো এমনিতে তোমাদের অনুরোধে ক্লাসটা নিলাম। না, আজকে চারুকলার ফার্স্ট ক্লাস নেওয়া হয়েছে, আজকে এই জন্য চারুকলা নিয়ে আর ক্লাস লাগবে না। যেগুলো লাগবে ওইগুলো নিয়ে তো আর, চারুকলার টপিক মোটামুটি অনেক কিছু শেষ আজকে এক ক্লাসের মাধ্যমে। এরপরে তোমার পেন্সিল লেন্সের যেগুলো আছে এগুলো নিয়ে কয়েকটা পেপার টেপার নিয়ে এগুলো তোমাদের মুখস্থ বিদ্যা করলেই হয়ে যাবে, ওইগুলো ওরকম বোঝানোর কিছু নাই। ক্লাস শুরু করছে 2টায়, তোমরা আসতে দেরি করছো কেন? পোলাপান ক্লাস করতে চাইলে করো, উত্তেজিত 27 আর 28, প্যারা নাই তো। ভাইয়া জবিতে নেগেটিভ মার্ক কি চূড়ান্ত? হ্যাঁ, এটা চূড়ান্ত, অ্যাজ ফার আই নো। ঠিক আছে, শেষ করলাম তাহলে আজকে তোমাদের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী রবিবারে সাম্প্রতিকের ক্লাস নিয়ে। কেমন? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।